অবশ্যই 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 ইউ হ্যাভ টু চেক ইট আউট বিকজ ইটস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড রেডি ফুডতে যে পোস্টার রয়েছে অ্যান্ড যদি আপনি যান আমাদের ভূত এফএমের পেজে তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের কারা অংশগ্রহণ করছেন, যদিও একজন সেখানে বাদ পড়েছেন, তিনিও স্টোরি শেয়ার করবেন এবং তিনিও যোগ দিবেন এবং আশা করি যে আপনারা উৎসাহিত হবেন এবং একইভাবে আমাদের ডাকে সাড়া দেবেন। তো এই ছিল সবকিছু। এখন চলে যাব ঘটনায় এবং এই বছরের মতো যেভাবে শুরু করেছিলাম শুরু করতে চাই একটা অডিও ক্লিপ দিয়ে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালোর দলে, তাই আর জানতে চাইলাম না। আমি ভূত এফএমের খুব বড় ফ্যান। আমি প্রতি শুক্রবার ভূত এফএম শুনি, কিন্তু ব্যস্ত থাকার কারণে ঘটনা পাঠাতে পারি না। এটা আমার জীবনের প্রথম ঘটনা, অর্থাৎ প্রথম পাঠানো ঘটনা। আমি খালিদ মাহমুদ, বাসা কালীগঞ্জ, ঝিনাইদহ। আমি একজন গাজীপুর ডুয়েটে অ্যাডমিশনে আছি, তাই আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। যাই হোক, আমি যেহেতু আমার ঘটনা শুরু করছি, সেহেতু আমার পাশে যেহেতু স্টেশন আছে, জয়দেবপুর থেকে সরাসরি ট্রেনে যাওয়া সহজ হয়। মাস 3 আগে আমি জানতে পারি আমার নানা খুব অসুস্থ এবং আমার বাসার সবাই আমাকে বলে যে নানা নাকি আমাকে দেখতে চেয়েছে। যাই হোক, আমিও চিন্তা করলাম অনেকদিন বাসায় যাওয়া হয় না, এই তো সুযোগ, ঘুরে আসি। পরীক্ষার দেরি আছে, পড়ার চাপ থাকলেও খুব খুশি মনে টিকিট কাটতে গেলাম। আমার রাতে ট্রেন ভ্রমণ পছন্দ। স্টেশনে গিয়ে জানতে পারি একটা মাত্র সিট খালি আছে, তাই চিন্তা না করে 2 দিন পরের টিকিট কনফার্ম করি। মনের মধ্যে তখন বাড়ি যাবার খুশি শুরু হয়ে গেছে। মনে মনে দিন গুনতে থাকি কবে যাবার দিন আসবে। এদিকে বাড়ি যাবার আগের রাতে স্বপ্নে দেখি আমি বাড়ি বসে আছি, তবে মন খারাপ। সবাই আমার সামনে আমার পছন্দের খাবার খাচ্ছে, কিন্তু আমাকে কেউ দিচ্ছে না। আমি চাইলেও না দিয়ে চলে যাচ্ছে। আমার খুব রাগ হচ্ছে। তো এক সময় আমার নানা এসে আমাকে বলে, নানা ভাই, এত রেগে কেন? আমি বলি, সবাই খাচ্ছে, আমার খিদা লেগেছে, কিন্তু দিচ্ছে না। নানা বলেন, আমি আছি, আমি তো দেব, বলে আমাকে 1 গ্লাস শরবত দেন। আমি খাই, খুব সুন্দর লাগে স্বাদটা। এমন সুন্দর স্বাদ আমি জীবনে কোনোদিন পাইনি। খাওয়ার পরই আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে স্বাদটা কল্পনা করি এবং ভাবি নানাকে বলবো স্বপ্নের কথা। একটা কথা বলে রাখি, নানা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। তো সেদিন সন্ধ্যায় ট্রেন, পৌঁছাতে পৌঁছাতে ভোর 3:30, 4:40, 3:30 থেকে 4:30 লাগে। যেহেতু রাতে জার্নি এর আগে অনেকবার করেছি, তাই কিছু মনে হয় না। সত্যি বলতে আমার সাথে এর আগে আর কোনো ঘটনা ঘটেনি, তাই মনে ভয় থাকার কোনো কারণ নেই। সন্ধ্যার দিকে আমি আমার 2 ফ্রেন্ড মিলে স্টেশনে যাই। ট্রেন আসবে 8:30-এ। আমরা মোটামুটি ঘন্টাখানেক আগে পৌঁছাই। আনন্দে হার্টবিট বেড়েই চলেছে। বন্ধুরা মিলে গল্প করছি স্টেশনে দাঁড়িয়ে। এক ফ্রেন্ড সিগারেট খাচ্ছে, আমার পাশে দাঁড়িয়ে নানা বিষয় নিয়ে কথা বলছি। হঠাৎ এক পাগল টাইপের লোক এসে আমাদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকাচ্ছে আর নিজের মুখে বিড়বিড় করে কি সব বলছে। কি বলছে জানতে চাওয়ার আগেই সে দৌড়ে চলে যায়। এর আগে অনেকবার স্টেশনে এসেছি, একে এর আগে দেখিনি। যাই হোক, বিষয়টা মাথায় নিলাম না। গল্প করতে করতে একসময় ট্রেন আসলো। অফ সিজন থাকায় ভিড় কমই ছিল, কিন্তু ততটা কমও না। যারা জয়দেবপুর থেকে যাওয়া আসা করেন তারা জানেন টাঙ্গাইল পর্যন্ত ভিড় থাকে। আমি ট্রেনে উঠে পড়ি, বন্ধুদের বিদায় দেই। ভিড়ের মাঝেও সিট পেতে প্রবলেম হয়নি। আমার পাশের সিটে এক মুরব্বী চাচা ও চাচি ছিলেন। তাদের সাথে কথা বলে জানতে পারি তারা কোটচাঁদপুর যাবেন। বলে রাখি, আমার এখানে রাতে ট্রেন দাঁড়ায় না, তাই আমাকে কোটচাঁদপুর নামতে হবে, তারপর বাসে করে কালীগঞ্জ আসতে হবে। ট্রেনের মধ্যে ভালোই কাটছিল। ট্রেনের মধ্যে দাঁড়িয়ে থাকা একদল লোকের নজরদারি লক্ষ্য করছিলাম। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে এড়ানোর জন্য আমি সিট থেকে উঠে দরজার সামনে যাই। তখন ভিড়টা কমে গেছে মোটামুটি। দরজার সামনে যেতেই সে আমার সামনে দাঁড়ায়।
তার চোখের আড়ালে আসার জন্য তার দিকে দাঁড়ানো, তার দরজার বিপরীত দিকে দরজার দিকে আসলাম। তাকে সামনে দেখে আমাকে ফলো করছেন কেন? সে বলে, ফাঁকায় চলো, কথা আছে। আমি শুনেছি ছিনতাইকারীরা ট্রেনে ছিনতাই করে, মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি বলি, আপনাকে চিনি না, আমি যাব না। এই বলে আমি আবার সিটে এসে বসি। সে আমার বগির মধ্যে আসে না, দরজায় দাঁড়িয়ে থাকে। আমি ফোন বের করে দেখি 11:30 বাজে। কানে হেডফোন লাগিয়ে ঘুমানোর চেষ্টা করি। ঘুমের এক পর্যায়ে হেডফোনের চিনচিন শব্দে ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে। আমি ওয়াশরুমে যাবার জন্য রেডি হই। ঘড়িতে তাকিয়ে দেখি 1:42। এদিক ওদিক তাকিয়ে সেই লোককে আর দেখি না। তাই সাহস করে ওয়াশরুমে যাই। চারিদিক লাইট জ্বলছে। ভেতরে যাবার পর কাজ শেষ করে আয়নার দিকে তাকাতেই লাইটটা অফ হয়ে যায়। আয়নায় দুটো লাল চোখ ভেসে ওঠে। দেখে আমার মাথা ঘুরে যায় ভয়ে। তাড়াতাড়ি দরজা খুলে বের হয়ে দেখি বাইরেও অন্ধকার। আমি আসার সময় দেখছিলাম দরজা বন্ধ, আর দরজার ওপাশে কিছু মানুষ ঘুমিয়ে আছে। এখন সবকিছু নেই। আমি আন্দাজ মতো এগোচ্ছি সিটে যাব বলে। ভয়ে আমার পকেটে যে মোবাইল আছে সেটা বের করতে ভুলে গেছি। দরজায় সোজা আসতেই দেখি দুপাশের দরজা খোলা আর অনেক বাতাস। দরজার পাশে সেই লোকটাকে দেখতে পাই। আবছা চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছে। সে আমার হাতটা টেনে তার কাছে নিয়ে গেল, গলা চেপে। আমি এলোমেলো ভাবে হাত পা ছুটতে লাগলাম। চিল্লাতে চেষ্টা করলাম, পারলাম না। হঠাৎ দেখলাম আমি বাতাসে ভাসছি, আর 2 সেকেন্ডের মধ্যে আমি ট্রেনের বাইরে পড়ে গেলাম। আমি দেখতে পাচ্ছিলাম অন্যদিক থেকে আরেকটি ট্রেন ধেয়ে আসছে এবং সে আমাকে আর ধাক্কা দিল। আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি মোবারকগঞ্জ কালীগঞ্জ স্টেশনে। আমার পাশে স্টেশন মাস্টার সহ আরো 2-3 জন লোক। তাদের কথা মতো আমি স্টেশনের টিনের ছাদ থেকে গড়িয়ে রেল লাইনের ওপর পড়ি। স্টেশন মাস্টার লাস্ট ট্রেন কনফার্ম করে রুম বন্ধ করছিল। আমাকে দেখে সবাই এসে তুলে জ্ঞান ফেরায়। আমি আমার ব্যাগের কথা জানতে চাইলে মাথার পাশে রাখা ব্যাগটি দেখিয়ে দেয়। আমার পাশে জেনে আমাকে 2 জন লোক পৌঁছে দেবার জন্য রাজি হয়। পকেট থেকে ফোন বের করে দেখি 2:17 বাজে। মাথায় আসে না কি ঘটল। আমি তো ট্রেন থেকে পড়ে গেলাম আর অন্য ট্রেনে ধাক্কা খেলাম। তারপর আমি এখানে এলাম কি করে? আমার সাথে যা ঘটল তা আনুমানিক ঈশ্বরদীর আগে হবে। ট্রেনে আসতে অনেক সময় লাগে। মাত্র 20-25 মিনিটে কি করে এলাম? স্টেশন মাস্টার, তার কাছে জানতে চাইলাম চিত্রা এক্সপ্রেস কি চলে গেছে? সে বলল ওটা 1 ঘন্টা লেটে আছে। খানিক আগে ঈশ্বরদী ছেড়েছে। আমাকে বলল, তুমি এখানে কেন? আমি বললাম, আমি জানি না, আমাকে একটু বাসায় পৌঁছে দিন। সেই 2 জনের সাথে আমি বাসার পথে রওনা দিলাম। বাসায় জানে আমি ভোরে আসবো। এত রাতে দেখে সবাই ভয় পেয়ে যায়। সব খুলে বলার পর সেই 2 জন চলে যায়, আমাকে বাসার মধ্যে নিয়ে যায়। সে রাতে আর কিছু হয়নি। পরের দিন সকালে আমাকে সবাই খাওয়া দাওয়া করতে নিষেধ করে, সেই স্বপ্নের মতো। তো সকাল সকাল আমার হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। সব শুনে হুজুর আমাকে টিউবওয়েল থেকে 1 গ্লাস পানি আনতে বলেন। আমি আনি। তিনি পানি পড়ে দেন, এক নিঃশ্বাসে খেতে বলেন। আমি খাই। একদম অন্যরকম স্বাদ, ঠিক যে স্বাদটা পেয়েছিলাম স্বপ্নে। বলে রাখি, আমি এর আগেও ওই টিউবওয়েলের পানি খেয়েছি, যা সাধারণ ছিল, আজ অন্যরকম লাগলো। এরপর সবার জোড়াজুড়িতে সকাল সকাল গোসল করে নানা বাড়ি রওনা দেই। নানা খুবই অসুস্থ। আমাকে দেখে নানা আমাকে কাছে ডাকে। আমি গেলে সবাইকে বলে আমার সাথে একা কথা বলতে চায়। সবাই রুম ফাঁকা করে দেয়। নানা বলে, তোমার সাথে কাল রাতে যা ঘটেছে তা কোনো স্বাভাবিক ঘটনা না। আমি জানি কি হয়েছে। আমি বলি, তুমি কি করে জানো? নানা বলে, আমি তোমাকে নিয়ে এসেছি। আমি ঠিক না, আনাস নিয়ে এসেছে তোমাকে। ও না থাকলে আজ তোমাকে আমরা ফিরে পেতাম না। খুব খারাপ কিছু স্টেশন থেকে তোমার পিছু নিয়েছিল। আনাস সেটা বুঝতে পেরে তোমাকে বাঁচায়।
আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। নানা বলে, তুমি এখনো ছোট, 30 বছরের পরে সব বুঝতে পারবে। আমি সেদিন জানতে পারলাম নানার সাথে এক জিন থাকে যার নাম আনাস। মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু নানা বলল, আজ না, কাল কথা হবে, রেস্ট নাও। পরের দিন ঘুম ভাঙে কান্না শুনে। আমি আমার প্রিয় নানাকে হারিয়ে ফেলি। খুব কান্না করছিলাম। জানতে পারি রাতে নানা হঠাৎ হার্ট অ্যাটাক করেছেন। কিন্তু আমার সেই প্রশ্নের উত্তর আজও অজানা রয়ে গেছে। তবে কি নানা এটা জানানোর জন্য আমাকে তার কাছে ডেকেছিলেন? আমার বয়স 30 পার হলে কি অপেক্ষা করছে আমার জন্য? আমার বয়স এখন সবে 21। আমি অপেক্ষায় আছি কবে 30 হবে। আমার নানার মুখে শোনা অনেক ঘটনা আছে, পরে সময় পেলে পাঠাবো। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই অংশটুকু আপনি নিজে নিজে পড়বেন প্লিজ। সুতরাং বাকি অংশটুকু আমার জন্য, আমি আপনাদেরকে বলছি না। এই ইমেইলটি নিয়ে একটা খুব মজার ঘটনা আছে। ইমেলটি যখন শেষ হলো তখন 12:13 বাজে। খুব অদ্ভুত ব্যাপার। ইমেলটা আমাকে যখন পাঠিয়েছিলেন যিনি লিখছেন, খালেদ মাহমুদ, তিনি যখন পাঠান তখন আমি ইমেলটা কোনোভাবেই কপি করতে পারছিলাম না। ফর সাম টেকনিক্যাল রিজন হবে অবশ্যই, এবং আমি বলবো এটা ভৌতিক কোনো ঘটনা, একদমই টেকনিক্যাল কারণ। তারপরে আমি এই চমৎকার ইমেলটা আমি যে আপনাদের পড়ে শোনাতে পারবো না, এটা একটা আক্ষেপ ছিল। তো আমি সেইভাবে ইমেলটা কপি করে রেখে দিয়েছিলাম, এবং কিছু শব্দ বোঝা যায়, কিছু শব্দ বোঝা যায় না, এরকম একটা অবস্থা। এবং যিনি ইমেল পাঠিয়েছিলেন তাকে আবার রিকোয়েস্ট করি যে ফন্ট চেঞ্জ করে আপনি আবার ইমেলটা পাঠান। তিনি পাঠান, এবার ঠিকঠাক মতো এসছে। কিন্তু এই ইমেলটা পেতে আমাকে 2 বার চেষ্টা করতে হয়েছে, এবং আমি আশা করব যে আজকে এই ঘটনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা ফেসবুকে রেসপন্স করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ধৈর্য নিয়ে আমার ঘটনাটা শোনার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম রসুল ভাই। ওয়ালাইকুম সালাম। আমার নাম সাকিব জাকি। জি, আমি ধানমন্ডি থেকে এসেছি। ওকে। তো আমার ঘটনা শুরু হয় আমার মার কাছ থেকেই, মানে ফার্স্ট এই ঘটনাটা শুরু হয়। তো আমার মার সঙ্গে একটা খারাপ কিছু প্রেজেন্স ছিল, লাইক জিন বা কিছু একটা। আচ্ছা তো আমার মার কাছেও এটা আসছে আমার নানির কাছ থেকে। আচ্ছা। আমার নানির কিছু প্রবলেম ছিল, সেটা আগে হইতো। এন্ড আমার নানি যেই হুজুরের সাথে কনসাল্ট করতো, সে বলছিল যে এই জিনিসটা পর্যায়ক্রমে, মানে আমরা যাকে বেশি, মানে উনি যাকে বেশি লাইক করবে বা যে ওনার বেশি পছন্দের পার্সন হবে, তার কাছে ওইটা আস্তে আস্তে করবে আর কি, মানে ওনার কাছে মানে এটা যেতে থাকবে পর্যায়ক্রমে। আচ্ছা। তো এভাবে আমার নানির কাছ থেকে আমার মার কাছে আসে। তো নানিরও অনেক অনেক ঘটনা আছে। তো আমি আমার ঘটনাটাই বলতেছি আজকে। প্লিজ। তো যেটা হয় যে আমার যখন জন্ম হয় 1995-এ, তো তখন আমাকে যখন হসপিটাল থেকে বাসায় আনা হয়, তো ওই দিনই আমার মা রাত্রেবেলা আমাকে নিয়ে ঘুমায়। তো ঘুমানোর পরে মানে আম্মা যখন নামাজের জন্য ভোরবেলা যখন নামাজের জন্য উঠে, তো তখন ঘুম থেকে উঠে আমাকে আর তার পাশে পায় না। তা মনে কিছু ভয় পায় যে আমাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরে আমাকে আমার মা পাকের ঘরে পায়, যেটা মানে একদম আমার বিছানা সহ আমাকে পাকের ঘরে পাওয়া যায়। তো আম্মু ব্যাপারটা দেখে অনেক ভয় পেয়ে যান। আমার নানুকে জিজ্ঞেস করে, তো নানু গেস করে যে ওইটাই হচ্ছে, মেবি ওরকম কিছু একটা। তো আমার আম্মু তখন আমার নানুকে বলে যে তুমি তাহলে আমি যে হুজুরের সাথে কনসাল্ট করতাম, তো তুমি তার সাথে যোগাযোগ করো, তার সাথে কথাবার্তা বলো। তা আমার আম্মু তখন ওই হুজুরের কাছে নিয়ে যায় আমাকে। নিয়ে যাওয়ার পরে হুজুর অনেক কিছু দেয়, পানি পড়া বা কিছু দেয়, ওনার কিছু প্রসিজার দেয়। তো ওগুলো করার পরে তখন আর কিছু হয় না, প্রায় টানা অনেক বছর তখন আর তেমন কিছুই ঘটে না। তো আমার সাথে আমি যে ফার্স্ট এক্সপিরিয়েন্স করি সেটা হচ্ছে 2009-এ, আমি যখন ক্লাস 8-এ পড়ি। আচ্ছা। তো তখন হয় যে আমাদের বাসায় তখন ফার্স্ট মানে আমার পিসি কিনে দেওয়া হয়, তখন ফার্স্ট আমার কম্পিউটার কিনে দেওয়া হয়। তো ওই দিনই নেটের লাইন লাগানো হয়, ফার্স্ট টাইম ইন্টারনেটের লাইন। সো ইউ আর ভেরি এক্সাইটেড, রাইট? আমি খুব এক্সাইটেড ছিলাম। তো সারা রাত জেগে মানে ফেসবুক এগুলা ইউজ করতেছিলাম আর কি, এরকম। তো অনেক রাত হয়ে গেছিল, লাইক 2:30 3:00 এরকম বেজে গেছিল।
তো আমার রুম ভিতর থেকে লক করা ছিল। আগে যেটা আমার একটা বদ অভ্যাস ছিল, আমি সবসময় রুম লক করে রাখতাম। আম্মু অনেক বকাবকির পর আমি লক করে রাখতাম। তো আমি এরকম রুম লক করা, তো ওই নেটের লাইনটা, ব্রডব্যান্ড কানেকশনটা টানার কারণে আমার জানালাটা পুরাটা আটকাতো না, একটুখানি ফাঁকা থাকতো এই তারটার জন্য, পুরো জানালাটা আটকাইতো না। তো তখন আমি একটা সময়, একটা পর্যায়ে ফিল করি যখন, তখন যেহেতু অনেক গরমের দিন ছিল, তখন আমি ফিল করি যে আমার রুমটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে কোনো একটা কারণে। আচ্ছা মানে আমার ঠান্ডা লাগতেছিল অনেক। আচ্ছা তা আমি ব্যাপারটা ভাবি যে এত মানে এরকম হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে, অনেক গরম ছিল তখন, গরমের দিন ছিল। তো তা আমি একবার ভাবলাম যে হয়তো বা এরকম বৈশাখের টাইম ছিল তখন, তো আমি ভাবলাম যে হয়তো বা এরকম বাইরে ঝড় টর বা ঠান্ডা বাতাস কিছু একটা হইতেছে, এই কারণে হয়তো বা আসলে বা ঠান্ডা কিছু একটা হয়তো বা লাগতেছে আমার। তা আমি অত পাত্তা দিইনি, আমি ওই পিসি চালাইতেছি, আমি নেট টেট ইউজ করতেছি। তো হঠাৎ আমি কিছুক্ষণ পরে ফিল করলাম যে ঠান্ডাটা একটু বেশিই লাগতেছে আমার, আচ্ছা একটু বেশি ঠান্ডাটা লাগতেছে। তো তখন আমি উঠি, আমার পিসি থেকে উঠে আমি জানালার সামনে যাই। জানালার সামনে যেয়ে দেখি যে এসির থেকে যেভাবে বাতাসটা বেরোয়, ঠিক ওই অতটুকু ফাঁকা দিয়ে ওইভাবে বাতাসটা আসতেছে, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস। বাতাস। এসির সামনে যেমন আমরা হাতটা দিলে যেরকম একটা বাতাস আসে, তো ওরকম ঠান্ডা বাতাসটা ওই জানলার ওই ফাঁকা দিয়ে আসতেছে। আচ্ছা তো আমি পুরো জানলা খুলে ফেলি। পুরো জানলা খুলে ফেলার পরে আমি আর তেমন দেখলাম যে না, এখন আবার সবকিছু নর্মাল, আচ্ছা কোনো কোনো কিছুই নেই, একদম সবকিছু ঠিকঠাক নর্মাল, বাইরে কোনো বাতাস নেই, কিছু নেই, গাছপালার পাতাও নড়তেছে না, এরকম একটা অবস্থা। তো আমি জানালা আবার লাগাই, যেহেতু মানে মশার কারণে জানলা লাগাইতে হইতো, তো জানালা আমি লাগাই। আমি ভাবি যে হয়তো আমার শরীর খারাপ লাগতেছে, এই কারণে হয়তো আমার ঠান্ডা লাগতেছে বা কিছু একটা। আমি ওরকম পাত্তা দিই না, আমি শুয়ে পড়ি, পিসিটা অফ করি, শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার পরে কিছুক্ষণ পরে আমি একটা জিনিস বলে নিই যে আমার পিসির সামনে যে চেয়ারটা ছিল আমার, তো চেয়ারটাতে বসলে একটা আওয়াজ হতো, এটা যেই বসলে চেয়ারটাতে একটা আওয়াজ হতো, ক্যাচ করে একটা আওয়াজ হতো সেটা। তো আমি শুয়ে পড়ি, আমি লাইটটা নিভে দিই, আমি কাঁথা, ওই ঠান্ডা লাগার কারণে আমি কাঁথা গায়ে দিই, পুরো কাঁথাটা মুড়ি দিয়ে আমি শুয়ে থাকি। তো হঠাৎ করে আমি ঠিক ওই মুহূর্তে, আমি মানে কিছুক্ষণ পরেই আমি আমার ওই চেয়ার আওয়াজটা পাই। আচ্ছা চেয়ার আওয়াজটা পাওয়ার পরে আমার বুকের মধ্যে একটা চাপ মারে যে এটা কি, মানে কেউ কি রুমে আসলো, আমি তো রুমে, তো আমি তো লক করে রাখছি, কেউ আসবে কিভাবে। তো আমি ওই আওয়াজটা পাওয়ার পর আমি উঠে যেতে চাই, যে আমি আচ্ছা আমি উঠে, ভয় ভয় পেয়ে যাই অনেক বেশি, আমি ভাবি যে আমি উঠে আমার রুমে চলে যাই বা আমি কাউকে ডাক দিই। তো আসলে আমি কিছুই করতে পারতেছিলাম না তখন ওই মুহূর্তে, মনে হইতেছিল যে আমি মানে কিছু, মানে আমি না মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, আমি উঠতে পারতেছি খাট থেকে। তো তখন মনে হলো যে হয়তো ওই যে মানুষ বলে যে বোবা টোবা ধরে, তো আমি এরকম একটা কিছু ভাবছিলাম যে হয়তো এরকম কিছু হচ্ছে আমার সাথে। মানে আমি বিছানা থেকে উঠতেও পারতেছি না, প্লাস মানে মুখ দিয়ে মানে সাউন্ডও বের হইতেছে না, বা চাচ্ছি কাউকে ডাকতে, সেটাও পারতেছি না। তো ওই মুহূর্তে আমি চাই যে আমি আমার করি, লাইক আমি 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 দেখি কি হচ্ছে আমার সাথে, আমি জাস্ট তাকে আমি দেখি কি হচ্ছে। আচ্ছা তো আমি জাস্ট আমার মুখ থেকে কাঁথাটা নামায় আমার চোখটা মানে জাস্ট খুলি। And ওই মুহূর্তে খুবই বাজে একটা জিনিস, যেটা আমি আমি যেটা দেখার পর আমি ফেইন্ট হয়ে যাই। সেটা হচ্ছে যে ঠিক আমি যেভাবে শুয়েছিলাম, ঠিক আমার হাতে 1 বিঘা এরকম এরকম উপরে, আচ্ছা পুরা আমার সাইজের, লাইক আমার হাইট যতটুকু, অতটুকু হাইটের কোনো কিছু ঠিক আমার মতন হয়েই অপোজিট থেকে মানে আমার দিকে ঝুলে আছে মনে হচ্ছে কিছু একটা, মানে সেটা মানুষ না সেটা কি, মানে সেটা ক্লিয়ার ছিল না, লাইক মানে টাইপের ছিল, ধূসর টাইপের ছিল আর কি। And পুরো আমার দিকে তাকায় আছে। And ওইটা দেখার পরে আমার আর কিছু খেয়াল নেই, আমি ফেন্ট হয়ে যাই। আমি ফেন্ট হয়ে যাওয়ার পরে আমি পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে আমার মনে হয় যে হয়তো আমি স্বপ্ন টপ্ন দেখছি বা বাজে কিছু হয়তোবা ছিল, স্বপ্ন ছিল, সবকিছু সত্যি ছিল। তা আমি উঠে আমি ডাইনিং রুমে যাই পানি খাওয়ার জন্য। আমার শরীর অনেক ব্যথা ছিল, আমি ঘুম থেকে উঠে অনেক, সেটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ আমি বুঝতে পারছিলাম যে আমার শরীর অনেক ব্যথা করতেছে, আমার পুরো শরীর ব্যথা। তো আমার আম্মু নাস্তা বানাচ্ছিল পাকের ঘরে। তো আমার আম্মু নাস্তা নিয়ে পাখির ঘর থেকে ডাইনিং রুমে এসে আমাকে দেখে জাস্ট চিৎকার করে সব হাতের থেকে সবকিছু, মানে তার নাস্তা সবকিছু ফালায় দেয়। তা আমি ভয়ে আম্মুর দিকে দেখে যে তুমি চিল্লাইতেছো কেন আমার দিকে, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে তোমার কি? আম্মু আমাকে বলতেছে তোমার এই অবস্থা কেন? আমি বলছি কেন, আমার কি অবস্থা? বলে তুমি রাত্রে সুস্থ ছিলা, রাত্রে ভালো দেখলাম, তোমার কি হয়েছে তোমার? তখন আমি দেখার জন্য আয়নার সামনে যাই, যাওয়ার পরে আমার পুরো বডিতে দাগ ছিল, মনে হচ্ছিল যে মানে কেউ আমাকে কোনো কাঠের কোনো কিছু মোটা রড বা কিছু দিয়ে পিটাইলে যেরকম নীল নীল বড় বড় দাগ হয়ে যায়, পুরো এরকম অনেকগুলো দাগ আমার পুরো বডিতে, প্লাস কিছু খামচির দাগ পিঠে, হাতে একটা খামচির দাগ এখনো আছে, সেটা এখনো যায়নি।
তো এরকম আমাকে অনেক দেখিয়েছেন সেটা, হ্যাঁ। আমি আপনাকে দেখিয়েছি। তো এরকম অনেক দাগ শরীরে। তো আমার আম্মু এটা দেখার পর আম্মু তো বুঝে যায় সাথে সাথে। আর আমি আম্মুকে তখন বলি, ঘটনাটা বলি যে আমার সাথে রাত্রে আমি এইগুলো দেখছি। তো আমার আম্মু বুঝে যায় ব্যাপারগুলো। তো তখন আমার আম্মু যে হুজুরের সাথে সবসময় মানে কনসাল্ট করতো, তার সাথেই আম্মু এগেইন তার কাছে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হুজুর অনেক কিছু লাইক সে কি জানি প্রসিজার দেয় আমাকে। ইভেন এমন একটা প্রসিজার দিছিল যে আমাকে 3 রাস্তার মাঝখানে আমাকে দাঁড়ায় গোসল করতে হয়েছিল। And আমার গায়ে থেকে গড়ায় যে পানিটা পড়ছিল, সেই পানিটা নিয়ে হুজুরকে দেওয়া লাগছিল। And হুজুর ওই পানিটা নাকি কি জানি পরে আমাকে দিছিল। দেওয়ার পরে উনি অনেক কিছু দিছিল, লাইক অনেক কাগজে অনেক কিছু লেখা টেখা, সেটা আমার ঘরের 4 কর্নারে লাগাইতে হয়েছিল। দেন একটা তাবিজ দিছিল, যে তাবিজটা আমার বালিশের ভিতরে ছিদ্র করে আমার বালিশের ভিতরে তুলার মধ্যে ঢুকায় রাখতে দিছিল, যে আমার পুরো টানা 1 বছর ওই বালিশ ছাড়া ঘুমানো যাবে না। আচ্ছা, আমি ওই বালিশ ছাড়া বা আমি অন্য কোথাও অন্য কারো বাসায় যে যদি আমি ঘুমাই, আমি যদি ঘুমায় পড়ি, তাহলে আমার সাথে সাথে ওই বাসার প্রত্যেকটা মানুষের প্রবলেম হইতে পারে। আচ্ছা, এরকম একটা মানে সমস্যা হইতে পারে। তো হুজুরের মানে ছিল যে আমার নানু আমার মাকে অনেক বেশি মানে পছন্দ করতো, আমার অনেক বেশি আদরের ছিল। তো আমার নানুর কাছ থেকে ওই জিনিসটা আমার মার কাছে আসছে। এন্ড আমাদের 3 ভাইয়ের মধ্যে, আমরা 3 ভাই, আমাদের 3 ভাইয়ের মধ্যে আমার আম্মুটা আমার প্রতি একটু বেশি উইক, আমার প্রতি আমার একটু বেশি আদর করে। তো আম্মুর থেকে ব্যাপারটা আবার আমার কাছে আসছে আর কি, এরকম একটা জিনিস। তো এরকম এছাড়াও অনেক ভাঙা ভাঙা ছোটখাটো অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে। আচ্ছা, তো আমার আম্মুর অনেকগুলা ঘটনা আছে। তো আমি নেক্সট টাইম অবশ্যই এগুলা কালেক্ট করে। ডেফিনেটলি। তো আপনার কি মনে হয়, আপনি যখন আপনি তো আপনাকে যে এরকম আঘাত করা হয়েছে বা এইগুলো তো আপনি কোন সময় টের পাননি, এবং আপনার রুমের মধ্যে অন্য কারো আসারও কোনো কথা না বা এরকম, মানে এই জিনিসটার পরে এই যে এই ঘটনাটা ঘটেছে, এর পরে কতদিন গেছে মোটামুটি? এই ঘটনা কতদিন আগের ঘটনা বললেন আপনি? ওই যে 2009 এর কথা বলছেন আপনি। এর পরে আর কোনো ঘটনা কখনো ঘটেছে? পরে অনেক ছোটখাটো জিনিস হয়েছে, যেরকম বলতে গেলে যে আমার মনে হইতো যে কেউ আশেপাশে ঘোরাঘুরি করতেছে বা আশেপাশে আছে, বা কেউ, আমি পিসি চালাচ্ছি, কেউ পিছন দিয়ে হেঁটে চলে গেল, মানে একজন আপনার পিছন দিয়ে হেঁটে চলে, কিন্তু আপনার একটা বাতাস বা একটা কিছু একটা আপনার গায়ে লাগবে, কিন্তু রুম কিন্তু পুরো অফ, রুমে বাতাস আসার কোনো ওয়েই নেই। নর্মালি কেউ হেঁটে গেলে কিন্তু আমরা বুঝতে পারি, এরকম কিছু একটা। আবার একবার এরকম হয়েছিল যে আমি রাত্রেবেলা শুয়ে আছি, তা আমার মানে রুমের বারান্দাটা হচ্ছে পুরো থাই গ্লাসের ছিল, মানে পুরাটা গ্লাস এরকম ছিল। তো আমি দেখলাম যে আমার বড় ভাইয়া মানে ওই মানে আমি মানে জাস্ট হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম ঘুমানোর আগ মুহূর্তে। তো আমার বড় ভাইয়া বা বড় ভাইয়ের মতনই কেউ একজন, আমি মনে করছি এটা বড় ভাইয়া, মানে ওই গ্লাস কিন্তু লাগানো অবস্থায় সে রুম থেকে এসে চলে গেল। মানে গ্লাসের মানে লাগানো কিন্তু গ্লাস আমি দেখতেছি, সে গ্লাসের ভিতর দুই দিকে চলে গেল। আমি মানে লাভ, হ্যাঁ আমার চোখের সামনে। আমি ভাবলাম যে আচ্ছা এটা কি, এটা মানে আমি দেখে আমি লাফ দিয়ে উঠে বারান্দার সামনে যে দেখেছি বারান্দায় কেউ নেই, কিন্তু আমার সামনে দিয়ে কিন্তু মাত্র গ্লাসটা পুরোটাই লাগানো, মানে গ্লাসটা পাস করে সে কে জানি চলে গেল আমার সামনে। এরকম অনেক ছোটখাটো অনেক কিছুই ঘটছে যেগুলো আপনার জীবনে। আচ্ছা, ওকে, সো এই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব কিছু এখানে মেসেজ আছে, যে মেসেজগুলো আমরা পড়তে চাই। যেমন আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মেসেজ করেছে, আমাদের এখানে পাঠিয়েছেন তাসমিয়া আখতার ঐশী, এবং তিনি বলছেন যে আই রিয়েলি মিস ইউ ভূত এফএম। এছাড়াও আমাদের এখানে ফেরদৌস আহমেদ টুইঙ্কল, তিনি নোয়াখালী থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আছেন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে, অজয় সরকার লিখেছেন। আমি দুটা পেজ মিলিয়ে কিন্তু পড়ছি। এস এম ফরহাদ দিন আমাদের লিখেছেন যে বগুড়া থেকে শুনছেন তিনি। রেজানুল করিম রাসেল, আমি এখন রেডিও ফুর্তির পেজে আছি, যাত্রাবাড়ি থেকে শুনছেন তিনি। প্রিয়া সাহা নরসিংদী থেকে তিনি শুনছেন। ইয়াসিদ হামিদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি জিফাত, আছেন নাসির ইসলাম, ইব্রাহিম সৌরভ আমাদের সঙ্গে আছেন। লাস্ট স্টোরিটা ভালো ছিল তিনি জানিয়েছেন। এমডি আসলুজ্জামান শাহিন আমাদের সঙ্গে আছেন। শাহাদাত মাহমুদ দুর্জয় আছেন আমার সঙ্গে। হীরা তালুকদার আছেন রুমে একা, তিনি এই মুহূর্তে শুনছেন।
মেহেদী হাসান হাফিজ আমাদের সঙ্গে আছেন, সাকিব আল হাসান র্যাপেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শিবলি হাসান। বেশ ভালো ছিল প্রথম ঘটনাটা। আমাদের সঙ্গে আছেন নির্জন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার বেশি চাই ভাইয়া, এটা জানিয়েছেন মাসুম ভাইকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো ভয় পেতে চাই এমডি আয়াতুল। আমরা আপনাদের আরো ভয় দিতে চাই। এখন আমিও যেটা চাচ্ছি আপনিও সেটা চাচ্ছেন, একই জিনিস আমরা দুজন চাচ্ছি, সো প্রবলেম নাই। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন যারা এই মুহূর্তে আমাদের মেসেজ করছেন। আমরা সেগুলো নিয়ে আবারও ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। দারুণ দারুণ সব ঘটনা আছে, সুতরাং অবশ্যই ভূত এফএম এর সঙ্গে পুরোটা সময় থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। Bhoot FM. Tonight comes alive with Ramin. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভূত এফএমে চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ঘটনায়, সেকেন্ড অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। রাসেল ভাই, আমি মাহিয়াম, কেসকে পড়াশোনা আছি। আচ্ছা, আমি ঘটনায় যাচ্ছি। জি ঘটনা হচ্ছে, আমি থাকি আজিমপুর ছাপড়া মসজিদের এখানে। জি। আমাদের ওই এলাকায় একজন, সবাই পাগল বলে ওনাকে, হুম। আমি ওনার নামটা বলছি না, ছদ্মনামটা ইউজ করছি, জয়নাল ভাই বলি, পাগল বলে সবাই। উনি সবার সাথে ওইভাবে মেশেন না, হ্যাঁ। তো কোনো কারণে উনি আমাকে খুবই পছন্দ করেন, আমার সাথে খুব ভালোভাবে উনি মেশেন, আমি যা দেই তাই খান। আচ্ছা উনি আমার সাথে খুবই ক্লোজ, আমার পার্সোনাল অনেক ব্যাপার স্যাপার শেয়ার করেন। আচ্ছা। তো একদিন আমি বাসা থেকে বের হলাম, আর উনি যেহেতু একদম খাস পুরান ঢাকাইয়া, তো ওনার কিছু কথা আছে যেগুলো হচ্ছে যেমন কেয়া খাবার, আমাকে দেখলেই উনি বলেন যে ভাইয়া কেয়া খাবার, হ্যাঁ। তো ওই দিন আমি বাসা থেকে কাজের জন্য বের হলাম, বের হওয়ার পর রাস্তায় দেখলাম ওনাকে যে উনি বিভিন্ন কিছু তো কাগজপত্র ঢোকাচ্ছেন রাস্তায়, যেটা করেন উনি আসে সচরাচর। তো আমাকে দেখার পর উনি বললেন যে, আমি বললাম যে জন ভাই কেমন আছেন? তো বললেন যে ভাইয়া মনটা ভালো নাই। যে কি হয়েছে? তখন বললেন যে ভাই আমার দাদি মারা গিয়েছেন গতকালকে, এই জন্য মনটা খুব খারাপ। যে কি করবেন, দোয়া করেন। তো তারপরে যে কথা উনি বললেন, উনি আমাকে বললেন যে ভাই আমি একদিন আমার দাদির সাথে আপনাকে পরিচয় করায় দেব। আমি একটু হয়ে যাই, মানে একটু আগে বললেন যে উনি মারা গিয়েছেন, এখন আবার বলছেন যে পরিচয় করিয়ে দিবেন। তখন আমি ভাবলাম যে হয়তোবা ওনার দাদির খুব আদরের ছিলেন উনি, এই জন্য হয়তোবা উনি একটু মানে মাথাটা একটু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে, পরিচয় করাই দিয়ে। তো বলে রাখি, আমার আবার মাঝে মধ্যে রাত বিরাতে একটু হাঁটাহাঁটি করি। তো একদিন রাতে এভাবে আমি সিগারেট কিনতে বাইরে বের হই। বের হওয়ার পর আমার বাসার যে পাশে একটা গলি আছে, ওই গলিটা হচ্ছে গিয়ে ডেড এন্ড বলা চলে। গলির শেষ মাথায় কিছু নাই, মাঝখান পর্যন্ত অন্ধকার। তারপর হচ্ছে গিয়ে একটা রিক্সার গ্যারেজ, ওইখানে একটা ভ্যানের উপর বসে আমি হচ্ছে গিয়ে সিগারেট খাচ্ছিলাম। আচ্ছা, তখন হঠাৎ করেই অন্ধকার ছিল পুরো জায়গাটা, হঠাৎ করে হচ্ছে গিয়ে আমাকে মানে ভাই কে খাবার, আমি চমকে মানে চমকানোটাই আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। মানে অন্ধকারের মধ্যে আমি কিছু ভয়ও পেয়ে গেছিলাম, ভাই কে খাবার। আমি ওইদিকে দেখলাম যে জয়নাল ভাই ওই রিক্সা থেকে একটা থেকে নেমে আসলেন। নেমে আসার পর উনি আমার পাশে বসলেন, বলছি ভাই সিগারেট খাবেন না? বললেন যে হ্যাঁ খাওয়া যায়। তো তারপর আমাকে বললেন যে কি হয়েছে, আমি যে ভাই মনটা বেশি ভালো নেই, একটু খারাপ, এই জন্য রাতটা এখানে এসে বসে আছি। তারপর হচ্ছে গিয়ে উনি আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তারপর হচ্ছে গিয়ে উনি হঠাৎ করেই ওনার
পাশাপাশি বসা, ওনার হাত দিয়ে আমার চোখটা ঢেকে দিলেন। আমার চোখ ঢেকে দেওয়ার পরে আমি, ওইটাই সবচেয়ে অদ্ভুত ঘটনা, এটা কোনো স্ক্যারি না কিছু না, আমি অন্য একটা জগতে চলে যাই। হুম অন্য একটা জগতে চলে যাই, যেটা হচ্ছে কি মানে অদ্ভুত সব জিনিসপত্র আমি দেখতে পাচ্ছিলাম। লাইক আপনার অনেকে বেহেশতের যে বিবরণটা দেয় হুম ঠিক ওই রকম। হ্যাঁ, আমি অনেক সুন্দর সুন্দর গাছ, ফুল, পাখি সবকিছু দেখতে পাচ্ছিলাম। আমি ওইখানে ছিলাম, আমি ওইখানে স্টান হয়েছিলাম, আমি কি করবো বুঝতে পারতেছিলাম না। তারপর হচ্ছে গিয়ে হঠাৎ করে আমি একটা অদ্ভুত সুন্দর একটা গন্ধ পাই আমার পেছন দিক থেকে। হুম আমার পেছন ফিরে ঘুরে তাকাই, তারপর পর দেখছি যে মানে একজন বৃদ্ধ একজন মহিলা, সাদা শাড়ি পরা, উনি হচ্ছেন গিয়ে আমার দিকে তাকিয়ে হাসছেন। তো হঠাৎ করে উনি বললেন যে ভয় পাওয়ার কিছু নেই, জয়নাল তোমাকে অনেক পছন্দ করে, আমি জয়নালের দাদি। আমি আবার আরেকটা ধাক্কা খাই ওখানে। তারপর উনি বললেন যে চলো, উনি আমাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর একটা জায়গায় আমাকে নিয়ে বসালেন। বসানোর পর উনি আমার হাতে একটা আপেল দিলেন। আপেল দেওয়ার পর আপেল দিয়ে বললেন যে এটা খাও, এটা খেলে ভালো লাগবে। হ্যাঁ, তো আপেলটা দেওয়ার পর সাথে সাথেই উনিও ওই জয়নাল ভাই যেভাবে হাতটা দিয়েছিলেন, উনি আমাকে সেই একইভাবে হাতটা আমার চোখের মধ্যে দিয়ে দেন, এবং সাথে সাথে আমি আমার ওই আগের জায়গায় চলে আসে। ভ্যানটাতে বসা ছিলাম হুম হুম ওইখানেই চলে আসি, এবং সিগারেটটা আমার, আমি প্রথম সিগারেটটাতে জ্বালিয়েছিলাম যতটুকু ছিল, সিগারেটটা অর্ধেক হয়েছিল। ওইখানে জয়নাল ভাই ছিলেন না, আমার হাতে আপেলটা ছিল, আচ্ছা। হাতে আপেলটা ছিল। তারপর হচ্ছে গিয়ে আমি কি করবো তখন বুঝতে পারতেছিলাম। তখন ওখান থেকে আমার কাছে মনে হলো যে আমি এখান থেকে উঠে যাওয়াটা ভালো। তার মধ্যে হাঁটা শুরু করি। তারপর যেহেতু হাতে আপেল ছিল, তো চিন্তা করলাম যে একটু খেয়ে দেখি কেমন। খাওয়ার পর এটা টেস্ট আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে নর্মাল অ্যাপেল, আমাদের কোনো সাধারণ আপেল ছিল না। মানে এই টেস্ট আমি কখনো পাইনি, কেউ পেয়েছে কিনা সেটাও জানি না। তারপর থেকে আমি ব্যাপারটা নিয়ে জয়নাল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা বা চিন্তা ভাবনা ছিল যে পরদিন জিজ্ঞেস করবো যে ভাই মানে কি ছিল ঘটনাটা। হুম হুম তো ফর্চুনেটলি পরদিনই ওনার সাথে আমার দেখা হয়ে যায় বাসা থেকে বের হয়ে যাওয়ার পর। তো বের হওয়ার আগে বা ওনাকে জিজ্ঞেস করার আগেই উনি আমাকে বললেন যে ভাই কে খাবার, মন ভালো হয়েছে? আমি বললাম যে হ্যাঁ মন ভালো হয়েছে, আসলে আমার মন ভালো হয়ে গেছিল তখন। তারপরে আর কিছু বলার ছিল না। এই রাস্তা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিছুক্ষণের মধ্যে একটা কলে যাব, তার আগে কিছু মেসেজ আমরা পড়ে ফেলি ফেসবুকে, এবং তারপরে আমরা একটা কলে যাব। অনেকদিন ধরে কল দেওয়া হয় না, আপনাদের সাথে কথা বলা হয় না, একটু কথা বলতে চাই। এসকে সিয়াম আমাদের সঙ্গে আছেন, লিখেছেন ভয়। আমাদের সঙ্গে আছেন মাহফুজ রহমান, এবং তিনি বলছেন এতজন। জি ভাই, আজকে এতজন। আমাদের সঙ্গে আছেন হিমেল সরকার, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন হৃদয় খান, লিখেছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নোয়াখালী থেকে। ভয় লাগছে না, আরো ভয় পেতে চাই। ওকে, কি যে করতে পারি আমি ঠিক বুঝতে পারছি না। আমিও আপনাকে ভয় দিতে চাই, আপনিও ভয় পেতে চান, আমাদের দুজনের উদ্দেশ্য এক, কিন্তু আপনি ভয় পাচ্ছেন না। এখন পর্যন্ত যেগুলো ঘটনা আছে সেই ঘটনাগুলো আমরা শুনছি, এবং সেই ঘটনা শোনার পরে যেটা আপনাদের কাছ থেকে আমি মানে প্রত্যাশা করি সেটা হচ্ছে যে আপনাদের তো ভয় পাওয়া উচিত, কারণ এই দুটো ঘটনা খুব অদ্ভুত ছিল। যে ইমেলটা ছিল সেই ইমেলটাও খুব অদ্ভুত ছিল। যাই হোক, আমাদের সঙ্গে রানা শেখ বাহাদুর আছেন, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন রাউফ ইসলাম রাজশাহী থেকে, এবং আমাদের সঙ্গে আছেন তামিম হাসান, এবং তিনিও শুনছেন, এবং আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন অনেক ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন ফয়সাল মাহমুদ আহমেদ, এবং তিনি বলছেন যে ভূতের সাথে সেলফি নিতে চাই। ওকে, ইয়াসিন আরাফাত আমাদের সঙ্গে আছেন, প্রথম ইমেলটা শুনে শরীরের লোম শিউরে উঠেছিল তার। আমাদের সঙ্গে আছেন হৃদয় সাগর, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহাদ রুবেল সহ আরো অনেকে। আমরা কি মাসুম ভাই রেডি? আমরা কি কলে যাব? ওকে, আমরা একটা কলে যাই, এবং সেই কলে দেখি যে কে আছেন, কার সাথে আমরা কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, সবার কাছে একটু পরিচয়টা দিন প্লিজ। Well, Russell bhai, is it okay if I'm not going to share my name, but আমি বলছি হচ্ছে It's নেদারল্যান্ড perfect, it's অ্যামস্টারডাম perfect. থেকে। Okay, Amsterdam থেকে। Okay, so you are listening to us right now, right?
Yes, of course. অফকোর্স, ওকে। সো আপনি একটা স্টোরি পাঠিয়েছেন আমাদেরকে, রাইট? জি। সো উই আর গোনা প্লে ইট ভেরি সুন। আই হোপ যে মানে আমি আমার মনে হয় যে আজকে অথবা নেক্সট উইকে, বাট তার আগে বলতে চাই যে ঘটনাটা নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, আপনি আমস্টারডামে বসে আমাদের ঘটনাটা পাঠিয়েছেন, এই ঘটনা সম্পর্কে যদি আপনি আপনার নাম টাম কোনো কিছু না বলে যদি ঘটনা সম্পর্কে একটু লিসনারদের কোনো হিন্ট দিতে চান। well, আসলে মানে আমি সবসময় মানে ছোটবেলা থেকে শুনতাম যে একটা মজার ভূতের গল্প শুনি আর কি। জি কিন্তু অ্যাকচুয়ালি রাসেল ভাই যে সময় এটা এক্সপেরিয়েন্স করে কেউ, তখন এটা অ্যাকচুয়ালি মজার ভূতের গল্প সবার জন্য থাকতে পারে, জি বাট যারা এক্সপেরিয়েন্স করে ওদের জন্য মজার কোনো ভূতের মানে এক্সপেরিয়েন্স থাকে না। জি ইন্টারেস্টিং। আর সেকেন্ড থিং, আমার এই আমি যে অডিও ক্লিপটা পাঠিয়েছি, এটা হচ্ছে 9 মাস আমরা এভাবে করে সাফার করি এখানে ভূতের যন্ত্রণায়। তো এখান থেকে আমি তারপর মানে এত বড় হয়ে যায় 9 মান্থসের এতগুলা ঘটনা পাঠানো। তো জি আমি আমাদের অডিও ক্লিপের মধ্যে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করি নাই, বিকজ মানে এটা অনেক বড় হয়ে যায়, দেখা যাবে 1 আওয়ারের বেশি হয়ে যাচ্ছে। জি জি সেটার জন্য আমি শেয়ার করি নাই, বাট মানে স্পেশাল মানে ঘটনা আমি শেয়ার করি নাই। তাছাড়াও আমি মানে এই যে ওই বাচ্চাটার নিচে যে ছিল কবর ছিল, হুম হুম সেটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। সেটা হচ্ছে আমরা কিন্তু এটা কেউ সাথে শেয়ার করিনি, জি বাট আফটার অ্যান ইয়ার আমাদের নেইবার ওদের পাশে আরেকজন মানুষ আছে, ওই বাসাটা থেকেই ওরা যায়, মানে ছেড়ে টেনে পালায় আর কি, ওই হুম হুম বাসায় যায়। হুম, আচ্ছা ও মানে চেঞ্জ করে যায়। জি ওরা বলছে যে ওরা নাকি হুজুর নিয়ে আসছিল, দেন দেখে ছিল ওই বাসার নিচে কবর আছে। এটা ওকে হচ্ছে দ্য মোস্ট সাসপেক্ট। এটা কিভাবে সম্ভব? এটা কোইন্সিডেন্ট কমপ্লিট। রাইট। সো আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ আপনার ঘটনাটা প্লে করব, অবশ্যই শুনবেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে কথা বলার জন্য, এন্ড আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। অফকোর্স। এন্ড রাসেল ভাই, আমার খালারদেরও কিছু ঘটনা আছে, আমি আপনাকে পরে এগুলো অডিও ক্লিপ করে পাঠাবো। ডেফিনেটলি ভালো উইল বি লাগবে ওয়েটিং ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার নামটা বললাম না, বারবার নামটা মুখে চলে আসছে, দেখতে পাচ্ছি এখানে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর বিং উইথ আস। স্টে টিউন, আমরা আছি আপনার সাথে। ওকে। সো আমাদের সঙ্গে ছিলেন নেদারল্যান্ড আমস্টারডাম থেকে আমাদের সঙ্গে যিনি ছিলেন, তার সাথে আপনারা কথা বললেন, নামটা বলতে পারছি না কারণ তিনি তার নাম বলতে চাননি। এইরকম ভাবে আপনারাও যদি দেশের বাইরে থেকে বিভিন্ন ঘটনা পাঠাতে চান, ডেফিনেটলি ইউ ক্যান ডু দ্যাট। অ্যান্ড আমরা সবসময় আপনাদের ঘটনার সাথে আছি এবং আশা করছি যে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমি দেখতে পাচ্ছি কামরুজ্জামান সোহেল আছেন আমাদের সঙ্গে আছেন রওশন হাবিব রিয়ন, আশরাফুল ইসলাম শাওন আমাদের সঙ্গে আছেন, শাহজাহান খান রাজশাহী থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে ছিলেন শাকিল, এম মামুনুর রহমান নওগাঁ থেকে, এবং আমাদের সঙ্গে আছেন তিথি রহমান, আছেন তাহমিদুর রহমান, আছেন আমাদের সাথে রওশন হাবিব রিয়ন, আর এন রাফি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাইম রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন নয়ন দত্ত সহ আরো অনেকে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আপনার কাছে আবারও প্রথম যে অতিথি তার কাছে একটু ফিরে আসতে পারি, এবং আপনি বলছিলেন যে আপনার সাথে অহরহ আরো অনেক কিছু ঘটে, এরকম আর কোনো কিছু কি আপনার এই মুহূর্তে মনে পড়ছে? জি, এই মুহূর্তে তেমন মানে বেশি ভয়ানক কিছু মনে পড়তেছে না, বাট এমনি অনেক ছোটখাটো ঘটনা ঘটছে। ইভেন একবার একটা ঘটনা ঘটছিল রাসেল ভাইয়া, এটা যদি আপনি পারমিশন দেন তাহলে আমি বলতে পারি। জি জি, ঘটনাটা যদি আপনার মানে টাইম একটু বেশি লাগতে পারে আর কি, এই জন্য। টাইম বেশি লাগতে পারে, আজকে অতিথি অনেক বেশি আছে। ছোট জি, জি। কোনো কিছু আছে কিনা আপনার কাছে? ছোট ছোট একটা ঘটনা হচ্ছে গিয়ে রাসেল ভাই, এটা মানে আমাদের এক ফ্রেন্ডের বোনের বিয়েতে একবার যাওয়ার পরে এই ঘটনা ঘটছিল আমাদের সাথে। আর আমি ঘটনাটা লিঙ্কটা পাই যে আমার ওই ব্যাপারটার থেকে, আমার আগের এক্সপিরিয়েন্সটার থেকে আমার মানে লিঙ্কটা পাই যে কিরকম যে সেম ওই ধূসর জিনিসটাই আমি ওইখানে ওই সেম ধূসর জিনিসটাই আমি অ্যাগেইন এক্সপিরিয়েন্স করি, যে আমি যেটা আমার বাসায় আমি আমার বেডরুমে যেটা দেখছি। খুব অদ্ভুত ব্যাপার, আপনি আপনার হ্যাঁ। নিজেকে দেখতে পান, জি, রাইট? আমি আমার একদম পুরো নিজেকে, বাট ধূসর ভাবে, ধূসর রঙের। হ্যাঁ মানে ধূসর ভাবে আমি নিজেকেই দেখছি, বাট আমার ব্যাপারটা আর কি একটু অন্যরকম, মানে ধূসর টাইপের, ঝাপসা ঝাপসা টাইপের আমি নিজেকে দেখতে পাই আর কি, রাইট। এরকম টাইপের একটা ব্যাপার আর কি। তো চিটাগাংও সেম ঘটনাই ঘটছিল। এরকম আপনি নিজেকে কতবার দেখেছেন?
এরকম রাসেল ভাই আমি মানে স্বপ্নেতে দেখছি অনেকবার, স্বপ্নেতে আমি হ্যাঁ। প্রায়ই দেখি এরকম, বাট মানে এরকম রিয়েলিস্টিক ভাবে আমি দুইবারই দেখছি। একবার হচ্ছে এরকম চিটাগাং এ, আর একবার আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করছি আমার বাসায়। ওকে, যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি নেই এবং আমাদের নতুন অতিথি আরো আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর ইউর ফুড ক্রিয়েট এফএম এন্ড 240। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with গ্রামীণফোন শুনছেন সব সময় রেডিও ফুড ক্রিয়েট এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুড এফএমে, এবং সেই সাথে আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে আরো একবার। তার একটা চমৎকার ঘটনা আছে, সেই ঘটনাটি শুনে আসবো। তার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আবার। মাইয়া নাকি জি। একটা জিনিস বলে রাখা ভালো যে আমার আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে গিয়ে আমার খুব কাছের আপনজন যদি কেউ মারা যান, সেটা আমি আগে থেকে টের পান, টের পাই, মানে আমি স্বপ্নে দেখি। স্বপ্নে দেখেন। সেটা আমার বাবার ক্ষেত্রে হয়েছে, সেটা আমার নানা ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, সেটা আমার দাদার ক্ষেত্রে হয়েছে, দাদির ক্ষেত্রে হয়েছে। আপনজন যারাই গিয়েছেন সবার ক্ষেত্রেই একই ঘটনাটা ঘটেছে। তো আমার এখন আমি একটা ছোট্ট একটা জি বলেন। ইয়ে করে ঘটনায় যাচ্ছি। ঘটনাটা এরকম যে আমি বাস সিলেটে, তো সিলেটে যখন যাই ঈদের সময়, তখন আমার রুমটাতে আমি আর আমার ছোট ভাই থাকি। জি। তো ওই দিনটাতে আমার ভাই ছিল না, আমি একাই ছিলাম, আর আম্মু রুমে আম্মু ছিলেন। তো আমি ওই দিন আবার শুক্রবার ছিল, ভূতাতম শুনতেছিলাম, শুনতে শুনতে আমি হচ্ছে রাত্রে ঘুমায় পড়ি। রাত যখন 3টা বা 3:30টার দিকে হবে, হঠাৎ করে আমার ঘুমটা ভাঙে। তো আমি আমার রুমের বিবরণটা দিয়ে নিই যে এইভাবে, এই পাশটায় বিছানা, এই পাশটায় বিছানা, ওই পাশটা হচ্ছে গিয়ে থাই গ্লাস। তো ওই হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি আমার দেখি আমার মাথার পাশে ছায়া খুবই চিকন, একটা ছায়া খুবই চিকন, জি। সে আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমার মাথায় হাত বোলায় দিচ্ছে। আমি ওই সময়টাতে আমি কি করব আমি বুঝতে পারছিলাম না, আমি এত ভয় লাগতেছিল। আমার মাথায় হাত বোলায় দিচ্ছে এবং আমি ওইটা ফিল করতে পারছি। তারপর সে আস্তে করে আমার সামনে দিয়ে ঘুরে আমার পুরো বিছানাটা, সে চাইলে কিন্তু আমার উপর দিয়ে যেতে পারতো, সে পুরো বিছানাটা রাউন্ড দিয়ে পেছন দিকে দিয়ে থাই গ্লাস দিয়ে বের হয়ে সে চলে গেল। তারপরে আমি আর কোনো কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু ইয়ে করতে পারি না, পুরো কাঁথা মুড়ি দিয়ে দ্যাট ওয়াজ মাই স্টোরি। ওকে, আপনার আরো একটা স্টোরি আছে না, হ্যাঁ। যেটা আপনি শেয়ার করতে চান? সেটা কি শেয়ার করে ফেলবেন এখনই নাকি পরে করবেন? পরে করবেন। তাহলে আমরা নেক্সট আপনার আমাদের যে অতিথি আছেন তার কাছে যাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আমি হাসিব মিরপুর থেকে। ধন্যবাদ রাসেল ভাই, যদিও আজকে পেরেছিলাম না, তারপর সুযোগ দেওয়ার জন্য। আমি যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, সেই ঘটনাটা হচ্ছে আমাদের কলকাতার বনগাঁ যেই জেলাটা, সেই জায়গার একটা স্টোরি। তো রাসেল ভাই যাকে নিয়ে স্টোরিটা, সে নর্মালি ইন্টার যেটাকে বলে, তো ইন্টার পরীক্ষার্থী ছিল আর কি। মানে ঘটনাটা রাসেল ভাই 1990-তে, 1990-এর দিকে। তো 1990-এর দিকে ঘটনাটা। তো তখন মানে ইন্টার পরীক্ষা দিবে সেই স্টুডেন্টটা। তো ওর যে মানে ওর বাবা ছিল এক জমিদার বাড়িতে কাজ করত। তো একটা পর্যায়ে যখন তার বাবা জমিদার বাড়িতে কাজ করত, তো তার পরীক্ষার জন্য সে তার ওই জমিদার বাড়িতে তার বাবাকে বলে যে যেহেতু আমার মানে ছেলেটা পরীক্ষা দিবে, তো তখন জমিদার কাছে রিকোয়েস্ট করে যে পরীক্ষার জন্য মানে ওই যে পরীক্ষা হল পড়ছে সেটা আবার কাছাকাছি, মানে সেই জমিদার বাড়ি থেকে একটু কাছাকাছি। তো সেই জন্য তিনি আর কি বলে যে তাহলে এই 2টা মাস আপনার এখানে যদি থেকে পরীক্ষাটা দিতে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো বলার পরে সেই ছাত্রটা তার সেই জমিদার বাড়িতে গেল, তার বাবা যেখানে কাজ করতো। তো সেখানেও যখন পৌঁছালো, তো তাকে একটা জমিদার বাড়ির মানে সম্পূর্ণ বাড়ির পেছন দিকে একটা ঘর, তো নর্মালি ওই ঘরের পাশে উঠোনটা জমিদার বাড়ি যেরকম থাকে, তো সেখানে ওকে থাকতে দেওয়া হলো। তো আবার জমিদার সাহেব ওই ছেলেকে খুব আদর করতো, কারণ ওর বাবা ওনার খুব
কাছের লোক ছিলেন যেহেতু, তো তখন বললো যে তোমার ছেলে আমার ছেলের মতোই, সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। তো ওই ছেলেটা প্রথম দিন রাতে যখন ওই বাড়িটাতে ঘুমায়, তো ঘুমানোর সময় রাসেল ভাই ঠিক 12টার সময় তোর দরজাটা তো খোলা, মানে বাইরের দিকে বাইরে খুললেই উঠান। তো দেখে যে মানে একটা সুন্দর খুব মেয়ে হাঁটাচলা করতেছে। তো সে প্রথম যেহেতু আসছে নতুন, তো সে স্বাভাবিক সবাইকে চিনে না, তো ভাবছে হয়তো বা এখানকার কেউ হবে। তো তারপর সে একটু উকি দিয়ে দেখলো। তো দেখার পরে দেখে মেয়েটা অদ্ভুত খুব সুন্দর। তো দেখার পরে সে মেয়েটা তার দিকে একবার তাকায়। তো তাকানোর পর সে আবার দরজাটা বন্ধ করে চলে যায়, কারণ সে প্রথম দিন এখানে আসছে, আননোন, কাউকে চিনতে পারে না। তো এরকম ঠিক সেকেন্ডে রাসেল ভাই সেম ঘটনা ঘটে। ঠিক 12টার সময় সেম ভাবে ওই মেয়েটাকে আবারও দেখতে পায়। তো এবারও সে একইবারের মতো সে ওইভাবে চলে যায়। কিন্তু তৃতীয় দিন রাসেল ভাই যেটা হয়, সে চিন্তা করে যে মেয়েটা যখন আবার যখন দরজার দিকে তাকায় যায়, তখন মেয়েটা তার দিকে একটু তাকায় বলে, তুমি কি এখানে নতুন আসছো? তখন বলে, হ্যাঁ, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারিনি। বলে, আস্তে আস্তে সব চিনতে পারবা, সমস্যা নেই। তোমাকে খুব ভালো লাগছে, তোমার সাথে কথা বলা যাবে? তো ছেলেটা একটা অদ্ভুত মেয়েটার মোহতে পড়ে যায় রাসেল ভাই। তো ও ঠিক ওই 12টার দিকে ওকে নিয়ে ওর রুমটাতে ঢুকে ঠিক 12টা থেকে রাত 2টা পর্যন্ত তার সাথে গল্প গুজবে মোহতে একদম হারিয়ে যায় রাসেল ভাই। ঠিক 2টার দিকে মেয়েটা বলে যে আমার যাওয়ার সময় হয়েছে, আমার চলে যেতে হবে। তো ঠিক ওই মুহূর্তে মেয়েটা গেটটা খুলে তখন চলে যায়, বলে আমি কালকে আবার আসবো ঠিক 12টার সময়। তো এটা বলে যখন মেয়েটা বের হয়ে যায়, যাওয়ার পর ছেলেটা একটু কেমন যেন অদ্ভুত চিন্তা করে মেয়েটার পিছনে গেটটা খুলে দেখা রাসেল ভাই মেয়েটা নিমিশেই নাই, একদম উধাও হয়ে গেছে। উঠোন পুরোটা খালি, যেহেতু হেঁটে যেতে হবে। তো ছেলেটা কিছু মনে করলো না। তো পরের দিন ঠিক 12টার দিকে ওই মেয়েটা আবার আসলো। তো আসার পর এবার বলে যে তোমাকে তো আমি চিনি না, কে, কোথায় থাকো, কার, এই কিছুই সবকিছু জানতে হবে কেন? তো এইভাবে তো বলে যে আমাকে তোমার ভালো লাগে না? বলে যে হ্যাঁ, লাগবে না কেন, না লাগলে তো কথা বলতাম না। তো একটা পর্যায়ে সেই মেয়েটাকে তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে আসো থাকো কোথায়? তো সে এগুলা কিছুই বলতে পারতো না। তো তখন বলে যে আচ্ছা, তুমি প্রতিদিন 2টার সময় চলে যাও কেন? আমার আসার সময় আমি 12টার 1 মিনিট আগেও আসতে পারবো না, পরেও আসতে পারবো না। তো এই জিনিসটা শোনার পর ওই কিছুটা হতভম্বিত হয়ে যায়। তো যার ফলে আর কি ও বুঝতে পারতেছে না যে কারণ কি 12টার 1 মিনিট আগেও আসতে পারবে না, 12টার 1 মিনিট পরেও আসতে পারবে না, আবার ঠিক 2টো বাজে চলে যায়। তো এরকম ভাবে রাসেল ভাই প্রায় 14-15 দিন ঘুরতে থাকে। এখানে বলে রাখা ভালো ভাই, রাসেল ভাই ছেলেটা বুঝতেছিল যে এটা স্বাভাবিক না, কিন্তু যখন মেয়েটা আসে রাসেল ভাই, ও মেয়েটার কোনো একটা মুহূর্তে ও আটকা পড়ে যায়, ও কোনো কিছু বলতে পারে না, মানাও করতে পারে না, এক প্রকার পজেসড হয়ে যায় ওই টাইমটাতে। তো তারপর একদিন সে তার এই 14-15 দিনে রাসেল ভাই তার শারীরিক অবস্থা হঠাৎ করে খুব খারাপ, অবনতির দিকে ঘুরতে থাকে। তো এটা দেখে আবার জমিদার সাহেব তাকে আবার ডেকে পাঠায়। তো ডেকে পাঠানোর পর বলে যে কি ব্যাপার, কি হয়েছে যে এরকম ভাবে? তখন তিনি বলে যে তখন ঘটনা বলতে বলতে সেটা ওই মেয়েটার কথাটা বলে ফেলে। তো উনি কথা শুনে জমিদার সাহেব একটু রেগে যায় যে তুমি রাতে মেয়েটাকে ঘরে আমি জানি না, চিনি না, কিন্তু ঠিক 12টার সময় আসে, আবার 2টোর দিকে চলে যায়। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়েটাকে দেখবো, মেয়েটা কে আমারও চিনতে হবে। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তো উনি একদিন ওর যে রুমের ওখানে পিছনে জানালাটা ছিল, তো ওই জানালার দিকে জমিদার সাহেব একটু লুকাই দেখার জন্য চিন্তা করে যে দেখবে আজকে মেয়েটা কে। তো আসলে ঠিক 12টা যখন বাজে, তো মেয়েটা ঠিক আসে। আসার পরে ও দরজা খুলে দেয় বরাবরের মতো, প্রতিদিনের মতো খুলে যখন ঢুকে রাসেল ভাই, তখন কোনো এক কারণে জমিদার সাহেব যে কোনো কারণে হয়তো অজ্ঞান হয়ে যায় রাসেল ভাই, ও উনি মেয়েটাকে দেখতে পায় না ঠিক ওই ঢুকার আগ মুহূর্তটাতে। কিন্তু যে ছেলেটা ছিল সে আর ওই জিনিসটা খেয়াল করে না, কারণ যেহেতু জমিদার সাহেব দরজার আড়ালে লুকায় ছিল, জিনিসটা খেয়াল করতে পারে না। তো ঠিক আবার বরাবরের মতো রাত 2টা বাজে চলে যায়। তো যাওয়ার এক পর্যায়ে তখন জমিদার সাহেবকে যখন যে বলে যে আপনি দেখছেন, আমি তো দেখতে পাইনি, আমি অজ্ঞান হয়ে গেছি, করতে পারি। তখন বলে যে আচ্ছা তুমি এক কাজ করবা, যেহেতু মেয়েটা এইভাবে আসে, তুমি কালকে দরজা খুলবা না, ঠিক বন্ধ রাখবা, 12টা বাজলেই তো আসে, ওই টাইমে দরজাটা বন্ধ রাখবা। তো তখন বলার পরে সে ওই দিন ঠিক 11টার দিকে খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে না, জেগে থাকে, আসলে ঘুম আসতেছিল না ওর। তো ঠিক যখন 12টার মতো বাজে, ও চিন্তা করতেছে দরজা বন্ধ আসবে কিভাবে। তোর কাঁথামুড়িতে যেহেতু শোয়া ছিল রাসেল ভাই, তো হঠাৎ করে ঠিক যখন 12টা বাজে ঘড়ি কাটায় জমিদার বাড়ির জিতে আলগড়িতে, তো তখন সে দেখে যে দরজা বন্ধ রাসেল ভাই, কিন্তু মেয়েটা ঘরের ভিতরে।
তো বলে যে তুমি কিভাবে আসলা, এই দরজা তো বন্ধ ছিল। কয়, তুমি আমাকে আসতে দিতে চাচ্ছিলে? বলে কি না না না, এরকম না, আমার আজকে শরীরটা দুর্বল ছিল, এই জন্য আমি আগে শুয়ে পড়ছি। তখন এই কথা বলার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, তুমি আসছো কোন দিক দিয়ে? বলে যে সব কথা কেন জানতে হবে, ঠিক আছে। তো এই বলা রাসেল ভাই ওরা ঠিক আগের মতো 3টা পর্যন্ত গল্প করে। তো এরপরে যেটা হয় রাসেল ভাই, তখন একদিন ছেলেটা জিজ্ঞেস করে যে তোমার পরিচয় কি, তুমি থাকো কোথায়, এটা আমাকে আজকে খুব বলতেই হবে। তখন বলে যে আমি তো যেখানে থাকি সেখানে তুমি থাকতে পারবে না, তবে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে নিয়ে যাব। তখন এই কথা বলার পর রাসেল ভাই ওই টাইমটাতে যখন রাসেল ভাই মেয়েটার সাথে স্টে করে, তখন ওই ছেলেটা মানে ওই প্রবলেমটা বুঝতে পারে না যে আসলে কি স্বাভাবিক না অস্বাভাবিক। কিন্তু যখন মানে চলে যাওয়ার পর তার মনে আসে যে আসলে মেয়েটা কোথা থেকে আসে এবং যাওয়ার পর কোথায় চলে যায়, এবং ঠিক 12টার দিকে আসে এবং 2টার দিকে চলে যায়। তো এই ঘটনাটা যখন এভাবে ঘটতে থাকে, তো জমিদার সাহেবকে যখন জিনিসটা জানানো হয়, জমিদার সাহেব তার বাবার বাড়ির দিকে তলব করে বলে যে এই হচ্ছে, আপনি কি করা যায়। তখন জমিদার সাহেব তাদের এলাকার যে একজন ওঝা ছিল, তো তাকে তখন ডেকে নিয়ে আসে। তখন বলে যে এই ছেলের অবস্থা তো খুব খারাপ, ওকে যে জিনিসটা ধরছে এটা ওকে ছাড়বে না, আর ও বড় জোর হলে 1 মাসের মতো বাঁচবে। তো এই কথা শোনার পরে রাসেল ভাই, ওর বাবা মা সে প্রায় ভেঙে পড়ে, বিশেষ করে মা। তখন বলে যে তাহলে এটা থেকে কোনো উপায় কি আছে? তখন বলে যে উপায় যেটা আছে এটা রিস্কি, যদি করতে যায়, ও যদি একটা ভুল করে তাহলে হয়তো বা মারা যেতে পারে, আর এমনিতে না হলে যদি মেয়েটা এইভাবে কন্টিনিউ আসতে থাকে তাহলে ঠিক 1 মাসের মাথায় হলেও সেটা মারা যাবে। তো এই কথা শোনার পর রাসেল ভাই মানে তার বাবা মা এটা নিয়ে আর অ্যাটেম্পটা নিতে চায় না। তো রাসেল ভাই ঘটনাটা এখনো এখানে এই অবস্থা মানে তখন হ্যাঙ্গিং ছিল। তারপর ঘটনা রাসেল ভাই মানে ফিনিশিংটা আসলে জানা হয়নি। কেন উনি মারা যাননি তার মানে? তার মানে হচ্ছে যে ওনার যে ইয়াটা সেটা যখন শেষ হয় না, তখন মেয়েটা বলে যে মানে ওর যেই সাথে যে স্টে করতো সেটা বলে যে আমি তোমার কোনো ক্ষতি করব না, অনিষ্ট করব না, ঠিক আছে, কিন্তু তুমি যদি কোনো প্রকার চেষ্টা করো তাহলে আমি তোমাকে করতে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের ঘটনায় যাই। পরের যে ঘটনাটি, আপনার নামটা আরো একবার বলবেন। আপনি আমাকে যে ঘটনাটা শুনিয়েছিলেন সেই ঘটনাটা বলেন প্লিজ। হ্যাঁ রাসেল ভাই, মাহিয়া নাগিন। এরকম ছোটখাটো ঘটনা অনেক আছে আমার তো আপনি আমাকে আমার সেকেন্ড সাথে। যে ঘটনাটা হ্যাঁ, শুনিয়েছিলেন সেটা আমি সেকেন্ড শুনতে যেটা চাই। বলেছিলাম সেটাই শোনাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে কি, একটা সময় আমি তাহাজ্জুদের নামাজ রেগুলার পড়তাম। আচ্ছা, তারপর থেকে কিছু ঘটনা আমার সাথে ঘটতে শুরু করে। তো সবচেয়ে অদ্ভুত যে ঘটনাটা ছিল, আহ, ওইটা ছিল যে একদিন রাতে আমি মোবাইলে মানে শুয়ে মোবাইলে ফেসবুকিং করছিলাম। হঠাৎ করে হচ্ছে গিয়ে আহ, আমার পিঠের নিচ থেকে হাত দিয়ে কেউ একজন আমাকে হচ্ছে গিয়ে বিছানা থেকে আস্তে আস্তে উপরে করে, ধরেন 6 ফিট কি 7 ফিট উপরে আমি শূন্যে ভাসছি, আমার হাতে মোবাইল, আমি কোনো কিছু, আমি শরীর নাড়াতে পারছি না, ভেতরে মানে যত প্রকার দোয়া করার মানে চেষ্টা করছি, মানে দোয়া অর্ধেকে যা মানে আটকে যাচ্ছি, এরকম একটা অবস্থা, কোনোভাবেই হচ্ছে না। তারপর হচ্ছে গিয়ে কোন রকম মানে কি করবো বুঝতে পারতেছিলাম না, মানে এটা একটা আমার কাছে 6 ফিট উপরে আমি, এবং আপনি নিচের দিকে তাকিয়ে দেখছেন যে হ্যাঁ আপনি মানে আমি আসছেন। আমি বিছানায়, আমি বিছানা আমার নিচে, আমি সবকিছু দেখতে পাচ্ছি, আমার সামনে আমার টেবিল সবকিছু, কিন্তু আমি শরীর নাড়তে পারছি না, কিছু করতে পারছি না, আর ইভেন দোয়াও করতে পারছি না। তারপর হঠাৎই আস্তে আস্তে আবার মনে হলো যে আরেকটা হাত দিয়ে একজন আস্তে আস্তে করে আমাকে নামিয়ে দিত। আচ্ছা, হ্যাঁ, ওইটার পর হচ্ছে গিয়ে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। হ্যাঁ, এটার পর প্রচন্ড ভয় পেয়ে যাই। তারপর হচ্ছে গিয়ে, এবং এটা আমাকে একসাথে ভয় পাওয়ায় আবার একই সাথে ভয় কাটায়ও। তারপর থেকে আমি হচ্ছে গিয়ে এরকম বলা শুরু করি যে কিছু যদি বলতে চান তাহলে আমাকে সরাসরি বলেন। এবং আমি ওই যে আমাকে ইয়েটা করেছিল তোমার ওই, আমি শ্যাডোটা আমি দেখেছিলাম একটা মানে ফিমেল ফিগার, ওইটা করা হয়েছিল। আমি তখন বলতাম যে প্রত্যেক রাতেই এটা হইতো, 3 মাস টানা 3 মাস এটা ছিল, প্রত্যেক রাতেই এরকম কিছু না কিছু হতো। আমি যখন রুমে আসতো তখন আমি টের পেতাম, স্টিল আমি এখনো পাই, মানে যখন আসে এখন অনেক কম, এখন আমি এটা পাই। তো এই ছিল আর কি ঘটনাটা, এটাই।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং এটা আপনি রেগুলার টের পান সেটা আপনি বলছেন। এবং আপনার প্রথম ঘটনাটা খুব অদ্ভুত, যে আপনি চোখ বন্ধ করে আপনাকে একজন একটা অন্য জগতে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে আপনি একটা অ্যাপেল নিয়ে আবারও ফিরে আসেন বাস্তবে। এটা খুব অদ্ভুত ব্যাপার যে আপনি যে অন্য একটা জগতে গিয়েছিলেন সেটা ঠিক আছে, কিন্তু সেখান থেকে কোনো একটা কিছু নিয়ে আসা, এটা আমি এর আগেও শুনেছি, কিন্তু এই ঘটনাটা খুবই অদ্ভুত। এবং যেদিন প্রথম শুনেছিলাম অন্য একটা ঘটনা, অন্য একটা ইয়েতে যে আরেকটা জগৎ থেকে আরেকটা জিনিস নিয়ে চলে আসে, সেদিনও আমার খুব অদ্ভুত হয়েছে লেগেছিল। এবং আপনিও বলছেন, উনিও বলছেন, তার মানে বুঝতে হবে যে ঘটনাটা আপনার জীবনে এবং তার জীবনে ঘটেছে, এবং এই ঘটনা হয়তো আরো অনেকের জীবনে ঘটেছে। যাদের জীবনে ঘটেছে এই টাইপের ঘটনা, তারা অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন আমাদের কাছে, এবং সেই সাথে আপনি চাইলে আপনার ঘটনাও লিখে পাঠাতে পারেন। ইটস আপ টু ইউ। আর আমি খুবই চাই যে আপনারা স্টুডিওতে সেরকম চমৎকার ঘটনা, দেখছেন স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করলে ঘটনাটা কত চমৎকার লাগে শুনতে, এবং অনেক প্রশ্ন করা যায়, অনেক কিছু জানা যায়। যে জায়গাটা পরিষ্কার মনে হচ্ছে না সেই জায়গাটা পরিষ্কার করে নেওয়া যায়, একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যায়। তো সেই জন্যই বলি যে স্টুডিওতে যদি আসেন তাহলে ডেফিনেটলি আরো চমৎকার হবে। আর আমি একটা অডিও ক্লিপে যেতে চাই এখন, এবং সেই অডিও ক্লিপে যাওয়ার আগে কিছু মেসেজ পড়তে চাই। রিয়াদ, সৌদি আরব থেকে শুনছেন নাহিদ খান, আমাদের সঙ্গে আছেন এমডি মমিন ইসলাম, আমার সঙ্গে, আমি আরজে রাসেল ভূত এফএম পেজ থেকে পড়ছি, আমার সঙ্গে আছেন শর্মী ইসলাম, সাভার থেকে অ্যাপ দিয়ে শুনছেন। সারিন আক্তার দৌলা আমাদের সঙ্গে গোপালগঞ্জ থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন এমডি আরফান চৌধুরী আদিব, এবং আমাদের সঙ্গে আছেন এমডি রাকিব আহমেদ। এমডি রাশেদ খান লিখেছেন নাইস স্টোরি। আমাদের সঙ্গে আছেন এমডি রাশেদ খান, আবারও লিখেছেন। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন আহাদ হাসান, এম তৌকির আহমেদ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন তিনি বলছেন যে আমার রাসেল ভাই গেস্টদের পরিচয় সহ ভিডিও দেওয়ার বিষয়টা ভালো ছিল। সবার কাছে যদি ভালো থাকে তাহলে আমরা ওই ফরম্যাটে আবারও ফিরে যেতে পারি, সেটা আপনাদের ব্যাপার। রাহা নীলফামারী থেকে লিখছেন, মাস্টারপাড়া থেকে তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আসলে কি আপনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে? আচ্ছা, মোহাম্মদ অ্যাশ কুয়েত থেকে আমাদের সঙ্গে আছেন, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অনেক ভয় করছে সেটা লিখেছেন। মার্জিয়া জাহান আমাদের সঙ্গে আছেন, ঢাকা থেকে শুনছেন, তিনি অনেক ভালো এবং ভয় লাগছে তার কাছে। মিক্স আফরিন শুভ আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি জোহার আলিফ আমাদের সঙ্গে আছেন, ফয়সাল আহমেদ আমাদের সঙ্গে আছেন, ভাস্কর, এছাড়াও এস কে ফিরোজ রানা আমাদের সঙ্গে আছেন, মেহরিন আফরোজ রুনা আমাদের সঙ্গে আছেন, এস কে হুসাইন, আরিয়ান খান আছেন আমাদের সঙ্গে, এমডি আরফান চৌধুরী আদিব আমাদের সঙ্গে আছেন, সবুজ রয় আছেন, এমডি মুরাদ রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুনছেন তিনি, মোসাদ্দিক মাহবুব আমাদের সঙ্গে আছেন, এমডি তানভীরুল হক নিবিড় আছেন, প্রখর পূর্ণি আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আপনি যদি থাকতে চান চলে আসতে পারেন www.facebook.com/radio.furti আর www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসের যে কোনো একটা অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি একটা অডিও ক্লিপে, ফিরে আসবো আবারও নতুন অতিথি সহ। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, রেড এফএম এন্ড জু ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আর আমি জানি আপনি সবসময় ভালোর দলে। রাসেল ভাই, বাংলাদেশে হচ্ছে আমার গ্রামের বাড়ি গাজীপুরের পুবাইলে। আমার গ্রামের নাম হচ্ছে বড় কয়ের। তো গত 4 বছর আগে আমি কুয়েতে শিফট হয়েছি। এখানে মর্নিং এ আমাদের ফ্যামিলি বিজনেস আছে, ওটা দেখাশোনা করি। আর রাতে আমার অনেক কম ঘুম হয়, যার কারণে আমি রাতে একটা রেস্টুরেন্টে মানে হোম ডেলিভারির একটা জব নিছি। অ্যাকচুয়ালি আমার যে স্টোরিটা আমি বলবো সেটা হচ্ছে আমার জব রিলেটেড আর কি, তাই ডিটেলস বলতে হচ্ছে। তো আসলে ঘটনাটা হচ্ছে 2018 ফেব্রুয়ারির মাঝামাঝিতে হঠাৎ করে একটা অর্ডার আসলো ফোনে। তো মানে অর্ডারটা আমারই নিয়ে যেতে হবে। তো অর্ডারটা নেওয়ার পর যখন আমি যাচ্ছি অন দা ওয়েতে, তো হঠাৎ করে একটা কল আসলো। কল আসার পর যে বলতেছে ওই পাশে একটা মহিলা যে
তুমি কি সোহাগ? আমি বলছি যে হ্যাঁ। তো উনি আমার বলতেছে যে আমি আমার ফোনটা একটু তাড়াতাড়ি চাই, কারণ আমার একটু বের হতে হবে। আমি বলছি যে ওকে ম্যাম, আমি আই উইল ট্রাই মাই বেস্ট, আই এম কামিং সো ফার্স্ট। দেন আমি যাচ্ছি। যাওয়ার পর যখন অ্যাড্রেসে যে আমি ওনাকে ফোন দিছি যে ম্যাম আমি অলরেডি আপনার বাসার নিচে, তখন সে আমার রিপ্লাই দিল কি যে আই এম সরি, আমার একটু ইম্পর্টেন্ট কাজ ছিল যার কারণে আমার লোকেশনটা চেঞ্জ করছি। আমি আমার বোনের বাসায় আছি, তুমি কি কষ্ট করে আসতে পারবো এখানে? তো আমি বলছি আপনার লোকেশনটা কোথায় ম্যাম? তো উনি আমাকে যে এরিয়াটার নাম বললো কুয়েতে, সেটা হচ্ছে সোলাইবিয়া নামে একটা এলাকা। আর ওই এলাকাটা একদম ভালো না। ভালো না বলতে হচ্ছে কুয়েতে যাদের ন্যাশনালিটি নাই, ওরাও আরবি, বাট ওরা ওই সাইডটাতে থাকে। আর ওই সাইডের এলাকার মানুষগুলা ভালো না। দেখা গেছে যাওয়ার পর গাড়িটা রেখে দেয়, ফোন টোন রেখে দেয়, এই টাইপের আর কি। কিন্তু আমাদের রেস্টুরেন্টের ওই এরিয়াতে ডেলিভারি নিয়ে যাওয়ার পারমিশন নাই। তো আমি ওনারে বললাম যে ম্যাম আমার পক্ষে ওই সেক্টরটাতে যাওয়া সম্ভব না, বিকজ ওখানে আমাদের যাওয়া নিষেধ, আমাদের রেস্টুরেন্ট থেকে পারমিশন নাই। তো উনি আমারে খুব রিকোয়েস্ট করতে লাগলো যে সোহাগ প্লিজ আসো, এর আগে তোমার বাসায় ডেলিভারি নিয়ে আসছো, আর যার কারণে আমি রেস্টুরেন্টে ফোন দিয়ে বলছি যে তোমার অর্ডারটা দিতে, কারণ তুমি অনেক ফাস্ট কার ড্রাইভ করো। তা আমি বলছি যে ওকে ম্যাম আমি আসবো, বাট আপনি যদি আমার হোয়াটসঅ্যাপের লোকেশনটা দিতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো। দেন উনি বলতেছে যে ইটস ওকে, আমি তোমার লোকেশন দিয়ে দিতেছি। দেন ওই মহিলা আমাকে লোকেশন সেন্ড করছে। সেন্ড করার পর আমি যাচ্ছি। যাওয়ার পর রাসেল ভাই, মানে যে জায়গাটা আমার লোকেশনটা শেষ হইলো, আমার ডেস্টিনেশনটা যেখানে, সেখানে কোনো বাড়ি ঘর কিছুই নাই। অনেক বড় একটা মানে বাউন্ডারি দেওয়া, আর ওয়ালটা এত উঁচা ছিল যে ভিতরে কি আমার বোঝার মতো কোনো ওয়ে নাই। তো আমি ওনার ফোন দিলাম। ফোন দেওয়ার পর বললাম যে ম্যাম আপনি মেবি আমার রং লোকেশন সেন্ড করছেন। আমি যে জায়গায় আছি আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, চারিপাশে শুধু বালি আর বালি, আর মাঝখানে শুধু অনেক বড় একটা বাউন্ডারি, বাট আমি জানি না এটা কি। আর রাসেল ভাই, বলা দরকার যে বাউন্ডারির চারপাশে অনেক বড় বড় গাছ ছিল, যেটাকে বলে জাইতুন, আমরা খাই জাইতুন ফল, ওই গাছটা ছিল, অনেকগুলা গাছ ছিল। তো একটা গেট পাইছি, গেটের সামনে আরবিতে কি লেখা ছিল আমি জানি না, আর গেটটা ছিল আপনার পুরোটাই মানে লক সিস্টেম, বন্ধ ছিল। তো ভিতরে কি দেখার কোনো ওয়ে ছিল না। তো আমি বুঝতে পারি নাই কি। তো আমি ম্যামরে বললাম যে ম্যাম আপনি আমাকে আবার লোকেশনটা সেন্ড করেন। সে আমার আবার লোকেশনটা সেন্ড করছে। সেন্ড করার পর রাসেল ভাই, আমি আবার গাড়ি স্টার্ট করে যখন যাচ্ছিলাম, ঘুরে ফিরে আমি একই জায়গায় ওই গেটটার সামনে আসলাম। তো আমি বললাম যে ম্যাম আপনি তো আমার সেম লোকেশন দিলেন, 2 টাইমস আপনি আমার লোকেশন সেন্ড করছেন, সেম লোকেশন। আমি ঘুরে ফিরে ওই একই জায়গাতে আসছি। তো মহিলাটা বলতেছে কি যে ওকে আমি চেক করতেছি, চেক করে আমি তোমার কনফার্ম করতেছি। এটা বলে উনি ফোনটা কেটে দিছে। আসলে এরপর আমি যা দেখলাম, তখন অ্যারাউন্ড রাত 1টার মতো বাজে। হঠাৎ করে যেমন সবকিছু অন্ধকার হয়ে গেল, আর অনেক জোরে বাতাস বইতেছিল। আর একটা জিনিস বলা ভালো রাসেল ভাই, মানে কুয়েতে যদিও বাড়িঘর না থাকে, রাস্তার চারপাশে ল্যাম্প থাকেই। তো ল্যাম্প দিয়ে আমি যা দেখতে পাচ্ছিলাম যে অনেক জোরে বাতাস আসতেছিল, আর জাইতুন গাছগুলো অনেক জোরে জোরে নড়তেছিল। তো আমি একটু ভয় পাইছি। ভয় পাওয়ার পর আমি বলছি যে এখানে না দাঁড়ানোটাই ভালো, আমি চলে যাই। যখন রাস্তায় আমি গাড়িটা স্টার্ট করে ঘুরতে নিছি, তখন আমি দেখলাম যে ওইখানে ইংলিশে লেখা ছিল যে এটা কবরস্থান, গ্র্যাপস এই টাইপের কিছু লেখা ছিল। তখন আমার মনে হয়েছে, মানে আমি জিনিসটা খেয়াল করতে পারছি যে পুরা কুয়েতের জন্য একটাই কবরস্থান, আর এটা হচ্ছে এই যে সোলাবিয়া কবরস্থান। তো এটা দেখার পর আর কি আমার শরীরের পশম টসম দাঁড়ায় গেছে। আমি অনেক তাড়াতাড়ি কার ড্রাইভ করে মানে রেস্টুরেন্টে চলে গেছি। চলে যাওয়ার পর আমি ওই নাম্বারে ট্রাই করছি। তো রেস্টুরেন্ট থেকে আমার বলতেছিল যে সোহাগ তুমি কেন গেছো ওইখানে, ওই এরিয়াটা তো ভালো না, আর কাস্টমার একটা কল করো, কারণ সে তো বিলটা পে করে নাই, সে তো ফোনে অর্ডার করছে, তো চালাবাতে অর্ডার করে নাই। তো একটু ফোন দিয়ে কনফার্ম করো যে অর্ডারটা ক্যান্সেল করবে নাকি করবে না। দেন আমি আসলে ফোন করতেছি, ওই নাম্বারটা অফ। মানে আমি ওই রাত্রে মেবি 4-5 বার ফোনটা ওই ফোনে ট্রাই করছি, নাম্বারটা অফ ছিল। ওই নাম্বারটা আমি কোনোদিনও মানে অন পাইনি। আমি এখনো ট্রাই করি নাম্বারটাতে। তবে আসলে মজার বিষয় হচ্ছে যে কুয়েতিরা কিন্তু হোয়াটসঅ্যাপটা অনেক বেশি ইউজ করে, ওদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু থাকে। বাট এই নাম্বারটাতে কোনো হোয়াটসঅ্যাপ নাই, কিচ্ছু নাই, জাস্ট সিম নাম্বারটাই ছিল, সিমটা অ্যাক্টিভেট ছিল। আর ওই দিনের পর থেকে সিমটা অফ। তো আসলে স্টোরিটা এখানে শেষ হয় নাই। মানে যে জিনিসটা হয়েছে আমি আসলে শিওর ছিলাম না যে এটা কি মানে হরেবল টাইপের কিছু নাকি সিম্পলি একটা ম্যাটার, আমি আসলে কনফিউজ ছিলাম। যাই হোক, কিছুদিন পর মেবি 1 সপ্তাহ পর আসল ভাই, আমি আরেকটা অর্ডার নিয়ে সেম রাত 1টা-2টার দিকে আমি আরেকটা সিটিতে যাচ্ছিলাম, ওটাকে বলে সালমিয়া। তো ওইখানে রোড গুলা ছিল আন্ডার কনস্ট্রাকশন, রোড কাজ করতেছিল। আর কুয়েতে সাধারণত আন্ডার কনস্ট্রাকশন রোড হলে কি হয় যে মানে সবসময় রাত্রেবেলা অনেক লাইটিং থাকে, অনেক লোকজন কাজ করে এই টাইপের। তো ওই দিন কেন জানি রোডটাতে কোনো মানুষজন ছিলই না, একদমই ছিল না। তো হঠাৎ করে আমি যাচ্ছিলাম, যাওয়ার পর আমি আসলে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার বাম পাশে, এই রোড গুলা তো একটা শুধু যাওয়ার রোড, একটা শুধু আসার রোড, মাঝখানে ডিভাইডার আছে।
আমি ছিলাম ডান পাশের রোডটাতে রাসেল ভাই, আমার বাম পাশের রোডটাতে একটা মেয়ে রোডের ওই পাশে দাঁড়ানো ছিল, মেবি ও রোডটা ক্রস করতে যাচ্ছিল আর কি। তো মেয়েটা রাসেল ভাই কি টাইপের ছিল আমি তখনও ভাবি নাই যে এটা মানে স্পিরিট টাইপের কিছু। ও ছিল হসপিটালে যদি কোনো পেশেন্ট রে মানে হোয়াইট কালার কোনো ড্রেস পরায়, যেরকম পরায় আর কি, সিম্পলি যে উনি সিক বা অপারেশন হয়েছে এই টাইপের, ফ্রক টাইপের, হাঁটু নিচ পর্যন্ত, আর হচ্ছে ওর চুলগুলো সামনের দিকে ছাড়ানো ছিল, আর হচ্ছে ওর হাতে একটা বক্স ছিল। তো আমি দেখতেছিলাম, আমি অনেক দূরে ছিলাম বাট আমি একদম ক্লিয়ার দেখতেছিলাম রাসেল ভাই, ও রোডটা পায়ে হেঁটে পার হয়নি। ওর যখন রোডের বাম পাশে ছিল সাডেনলি ও মানে ভ্যানিশ হয়ে গেছে, দেন রোডের মাঝখানে, দেন আবার ভ্যানিশ হয়ে গেছে, দেন ও আমার সাইডে চলে আসছে, আমার হাতে ডান পাশে রোডটা অলরেডি ক্রস করে ফেলছে। আসলে ও যখন রোডটা ক্রস করছে তখন কিন্তু আমি ওর ব্যাক সাইডে পড়ে গেছি। রোডটা ক্রস করার পর ও আবার ঘুরে মানে আমার দিকে একটা লুক দিছে, বাট আমি ওর ফেসটা দেখতে পারিনি কারণ ওর চুলগুলো মানে পুরো সামনের দিকে ছিল। তো আসলে এটা দেখার পর আমি ভাবলাম আমার ওই দিনের ঘটনাটা যে এইটার সাথে কি ওইটা কোনো রিলেটেড বা রিলেশন আছে। দেন আসলে ভাই ওই দিন থেকে আমার অনেক জ্বর, আমি প্রায় 3 দিন বাসায় ছিলাম, অফিসে যাইনি, রেস্টুরেন্টেও যাইনি। যাই হোক, কিছুদিন পর আমি সুস্থ হইলাম, 3 দিন পর আবার কাজে জয়েন করছি। দেন রাসেল ভাই গত সপ্তাহের ঘটনা, মানে 2018 মার্চের ঘটনা সেটা। মানে ঘটনাটা হয়েছে যে আমি সেম একটা অর্ডার নিয়ে আরেকটা এরিয়াতে গেছি, যাওয়ার পর আমি বাসার নিচে যেয়ে কল দিছি। তো ওনার আসতে একটু লেট হচ্ছে, ওটা একটা ছেলে ছিল আমি যার কল করছি। তো ও বলতেছে ভাই একটু ওয়েট করো, 5 মিনিট আমি আসতেছি। তো রাসেল ভাই তখন অ্যারাউন্ড 3টা বাজে রাত। তো হঠাৎ করে আমি শুনলাম যে রাসেল ভাই মানে আগের দিনে ছিল না যে জানালার মাঝখানে রড টাইপের থাকে, জেলে যেরকম হয় 8-10টা রড থাকে, 2 রডের মাঝখানে রাসেল ভাই একটা রড দিয়ে যেরকম ভারী দিলে যেরকম আওয়াজ হয়, আমি সেম তেমন আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি যেহেতু রাতের টাইম, একটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতর, আওয়াজটা অনেক বিকট হইতেছিল রাসেল ভাই। তো আমি একটু ভয় পাইতেছিলাম যে কি ব্যাপার, আওয়াজটা একটু বিকট কেমন যেন। তো আমি খুঁজতেছিলাম, একটু পর পর রাসেল ভাই আওয়াজটা হইতেছিল। তো হঠাৎ করে যখন আমি আমার বামে তাকাইলাম রাসেল ভাই, যেটা দেখলাম যে আমার পিছনে একটা বিল্ডিং, 3 তলা, 3rd ফ্লোরের জানালায় রাসেল ভাই একটা মেয়ে মানে একটা রড দিয়ে 2 রডের মাঝখানে বাড়ি দিতেছে। তা আওয়াজটা এত জোরে হচ্ছিল রাসেল ভাই যে আমার কানে পুরো লাগতেছিল। তো আমি কানে হাত দিয়ে যখন আবার উপর দিকে তাকাইলাম রাসেল ভাই, আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ওই মেয়েটার ফেসটা রাসেল ভাই কেমন ছিল, একটা মেয়ে আমার দিকে তাকায় রয়েছে, তাকায় ও মুসকে মুসকে হাসতেছে। মুসকি বলতে কি আমার দাঁত গুলো দেখতেছিলাম, ও মুসকি মুসকে হাসতেছে, ওর চুলগুলা 2 পাশে ছড়ানো ছিল। ওর ফেসটা রাসেল ভাই কেমন ছিল, আমরা যদি কোনো মাছ ফ্রিজে রেখে দেই, ফ্রিজ থেকে বের করার পর একটা সাদা একটা আভার মতো থাকে, মানে ও বরফ গুলা যেমন জমা থাকে মাছগুলোর উপর, ওর ফেসটা সেম ওই রকম ছিল। দেন আমি 2 মিনিট যাবত রাসেল ভাই ওর দেখলাম, ও টাকা আমার দিকে হাসতেছিল, আর 2 রডের মাঝখানে ওর হাতে রডটা দিয়ে বাড়ি দিতেছিল। তো হঠাৎ করে আমার সামনে যে মানে আমি যে বাসায় অর্ডার নিয়ে গেছি ওই বাসার গেটটা খুলছে, খোলার পর আওয়াজ হওয়ার পর আমি তাকাইলাম। তাকানোর পরে আমি যখন আবার ব্যাক সাইডে লুক দিলাম তখন দেখলাম যে ও আর নাই, ইভেন জানালাটা ক্লোজ। দেন আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই বাসায় কি কেউ থাকে? তো ও বলতেছে যে হ্যাঁ থাকে, কেন কোনো সমস্যা? তাই আমি বললাম যে না কোনো সমস্যা না, বাট এই জানালা থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসতেছিল। তো বলছে যে না কই, কখনো তেমন কিছু শুনিনি, আর পুরা ফ্ল্যাটেই তো ফ্যামিলি থাকে। তো রাসেল ভাই এই হচ্ছে আমার স্টোরি। এরপর রাসেল ভাই আর তেমন কোনো কিছু হয় নাই, বাট রিসেন্টলি রাসেল ভাই গত 1 সপ্তাহ যাবত আমি যেটা ফেস করতেছি সেটা হচ্ছে রাসেল ভাই আমার ঘুম আসে অনেক, আর অনেক বাজে বাজে স্বপ্ন দেখি। স্বপ্নে শুধু দেখি যে অনেক মানুষ, আমি কাউরে চিনি না। হ্যাঁ, মনে হয় যে কেউ মারা গেলে যেমন মানুষ হয় জানাজা পড়তে আসে, বা বাড়িতে অনেক মানুষ জড়ো হয়, আমার সবগুলো স্বপ্নতে এরকম। মানে ফেস্টিভ্যাল হলে যেমন একটা ক্রাউড হয়, আমি প্রত্যেকদিন রাসেল ভাই সেম স্বপ্ন দেখি আর সেম ক্রাউড। এটা কি আমার এই স্টোরি রিলেটেড কোনো কিছু, বা আমার সাথে যা হয়েছে এর রিলেটেড কোনো কিছু নাকি, আমি আসলে আদৌ বলতে পারবো না। তো আসলে এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে প্লে করবেন, আর আসলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেডিও ফ্যাম। আমি রাসেল আছির সাথে, আমার সাথে হচ্ছে আজকের অতিথিরা। দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আমাদের নতুন একজন অতিথি আছেন তার কাছে চলে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আমি ইমন ফ্রম উত্তরা। জি। তো এখন আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এবং আমি একজন প্রত্যক্ষদর্শী। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি। ঘটনাটি 2013 সালের ফার্স্টের দিক থেকে শুরু হয়। তো হঠাৎ করেই কোনো কিছু না করে তো মামা অসুস্থ হয়ে যেতে থাকে। তো অনেক ডাক্তার দেখানোর পরে প্রায় 2 বছর কেটে যায়। উনার শরীরের অবস্থা আস্তে আস্তে খুব খারাপের দিকে যেতে থাকে। কোনো ডাক্তার কোনো মেডিসিনে কাজ হয় না। তো অনেক জায়গায় অনেক ডাক্তারকে দেখানোর পরে তো তারপর আমার নানু একজন মানে কবিরাজের শরণাপন্ন হয়। মানে তো উনি আসে, আসার পরে মামাকে দেখে ফার্স্টে বলে যে ওনাকে কিছু একটা করা হয়েছে, লাইক ব্ল্যাক ম্যাজিক টাইপের। তো তারপরে উনি যেটা বলে সেটা হলো যে একটা আয়না আনতে আর একটা নতুন গামছা। তো আর উনি বলে যে এই আয়নাটা দিয়ে কেউ কখনো মুখ দেখবে না। তারপরে উনি করে যে ওই আয়নাটা উপর করে রাখে, টেবিলের উপরে উপর করে আয়নাটা রাখে আর ওনার হাতের উপর গামছাটা দেয়। গামছাটা দেওয়ার পরে উনি কিছু একটা বলে, তারপর বলার পরে উনি আবার কিছুক্ষণ পরে ওই আয়নাটা ওই গামছার নিচ থেকে বের করে। তো বের করে উনি বলে যে আমার সাথে আসেন। তো ওনার সাথে যাওয়ার পরে উনি যে মামার যে রুমটা ছিল সেই রুমটা দেখিয়ে দেয়, বলে যে এই রুম এখানে ঘুরতে। হুম। ঘোরার পরে তখন সবাই বলে যে এখানে কেন ঘুরবো, তো বলে যে এত কিছু না বলে আপনারা জাস্ট এখানে ঘুরেন। তো ফ্লোরটা ছিল এই পাকা একটা ফ্লোর ছিল। তারপরে যেটা হয় যে ফ্লোরটা প্রায় 3 থেকে 4 ফিটের মতো খোঁড়া হয়। খোঁড়ার পরে ওইখান থেকে একটা মানে মোটামুটি সাইজের একটা ব্যাগের মতো মানে পোটলা। তো ওই ব্যাগের ভেতর অনেক কিছু ছিল। তো অনেক কিছুর মধ্যে ব্যাগের ভিতরে একটা জিনিস ছিল, তা হলো একটা পুতুল ছিল, পুতুল টাইপের। তো আর ওইটার মধ্যে ছিল অনেকগুলো সুই লাগানো ছিল, সুই ফোটানো ছিল। তো এটা আমরা অনেকেই দেখছি, ইভেন আমিও দেখছি। তো উনি করে যে আস্তে আস্তে সুইগুলো খুলতে থাকে পুতুলটা থেকে। যখন রাসেল ভাই সুইগুলো খোলা হয়, আমাদের শরীরে যেরকম এই ইনজেকশন পোস্ট করলে তারপর ইনজেকশনটা বের করলে একটু ব্লিডিং হয়, তো ওইরকম ভাবে ওই পুতুলটা থেকে ব্লিডিং হচ্ছিল। তো এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে, আর এত মানে পাকা ফ্লোরের মধ্যে এটা কেমন করে সম্ভব, কি করলো এটা। তো তারপরে ওই লোকটা উনি বলে যে এখানে শেষ না, আরো আছে। তো তারপরে উনি ওই মামা যে রুমে ঘুমাতো, ওই বিছানা যে বালিশ, 3টা বালিশ ছিল, 3টা বালিশের মধ্যে সবকটা বালিশই ছেঁড়া হয়। ছেঁড়ার পরে একটা বালিশ থেকে আরেকটা মানে পোটলার মতো বের হয়। তো ওই পোটলা থেকে আরো অনেক কিছু বের করে, লাইক উনি বলে যে এখানে এই মানে ওই যে মামাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল ওনার চুল, তারপর ওনার কাপড়ের থেকে একটা ছেঁড়া অংশ, আরো অনেক কিছু তো এখান থেকে বের করে। তারপর আমার নানু জিজ্ঞেস করে যে এগুলো কে করছে। উনি বলে যে এগুলো আপনাদের খুব কাছের মানুষই করছে, তো যেটা হলো সেটা আমি বলতে পারবো না এটা কে করছে। তারপর জিজ্ঞেস করে যে এখান থেকে পরিত্রাণ হওয়ার উপায়টা কি। তো উনি তারপর বলে যে এখান থেকে পরিত্রাণ হওয়ার উপায়টা উনি বলে। তো তারপর বলে যে একটা বড় একটা গামলা নিয়ে আসতে, সীসা স্টিলের একটা গামলা। তো ওইটা নিয়ে আসা হয়। তো ওই যে গামছাটা ওনাকে দিয়েছিল ওই গামছাটা ওইটার উপর দিয়ে ঢেকে দেয়। তারপর উনি লাইক এরকম ভাবে কারোর সাথে মানে কথা বলতেছে, আমরা যেরকম ভাবে কারোর সাথে কমিউনিকেশন করি ওই রকম ভাবে উনি কারোর সাথে কমিউনিকেশন করতেছে। তারপর উনি বলে যে 1580 টাকা লাগবে। তো 1580 টাকা দেওয়া হয় ওনাকে। দেওয়ার পরে যেটা হয় যে উনি ওই 1580 টাকা ওই
গামলাটার মধ্যে রাখে, পরে গামছা দিয়ে ঢেকে দেয়। তো ওইখান থেকে টাকাটা চলে গিয়ে আর ওই গামলার মধ্যে কিছু মানে মেডিসিন টাইপের কিছু আসে। তো এটা দেখে সবাই একটু বিস্মিত হয়। আর সরি রাসেল ভাই, এখানে একটু জিনিস ভুলে গেছি, ও যখন উনি ওইটা করে তখন মানে ওইখানে যারা যারা ছিল সবাইকে বলে যে কেউ উপরের দিকে তাকাবে না। তো আমি তারপরে এটা আসার পরে তো আমার নানু বলে যে আপনার অনেক কিছু শুনছি যে আপনি অনেক কিছু করতে পারেন, তো ওনারা সবাই একটু মিষ্টি মুখ করবে, তো সবাইকে একটু মিষ্টি মুখ করান। তো উনি তারপরে লাইক আবার ওরকম ভাবে কমিউনিকেশন কথা বলতে থাকে কারোর সাথে। এবার মানে আমি যেটা করি যে মানে সবাই উপরের দিকে তাকাতে তো সবাইকে আগে না করছে, তো আমি এবার মানে আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগিয়ে যে আমি এবার উপরের দিকে একটু তাকাবো, দেখবো কি হয়, কে দিয়ে যায়, অথবা উনি কিছু করে নাকি। তো আমি যখন উপরের দিকে তাকাইছি তখন আমার পেছন দিক থেকে কেউ মানে যে মানে একে মিষ্টি দিয়ে আমার পেছনে ঢিল দিছে। তো রাসেল ভাই, এই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের স্টোরিতে যাই, পরের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিশান, ইসছি রংপুর থেকে। চলে যাই আপনার। আমি যে ঘটনাটি বলবো সেটি আমার ফ্রেন্ডের মামির সাথে ঘটে। জি। তো আমার ফ্রেন্ডের মামি আজ থেকে প্রায় 3 বছর আগে মগবাজারে একটি বাসায় ওঠে। তো ওই বাসায় ওঠার পরে ওনার সাথে কিছু না, অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে যেগুলো লাইক বাস্তবিক এবং লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন নাই। তো যে ঘটনাটি সবচেয়ে কনক নাড়ে সেটি ঘরে আজ থেকে প্রায় মাসখানেক আগে ওনার বড় বোন মারা যায়। তো উনি একদিন বিকালে জানালার বারান্দার রেলিং লাইক গ্রিলে কপাল থেকে কাটছিলেন, এবং সময়টা ছিল মাগরিবের কিছুক্ষণ আগে। তো হঠাৎ পেছন থেকে একটা হাত আসে ওনার কাঁধে, লাইক আমরা কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য পিছন থেকে হাত জড়িয়ে ধরে হাত দিয়ে এরকম। তো বডি স্ট্রাকচার দেখে মনে হয় এটা লাইক 10 থেকে 12 বছর একটা ছেলের হাত। তো ওনার একটা ছেলে ছিল 10 থেকে 12 বছরের, নামটা আমি সম্ভবত বলছি না। তো উনি বলে তুই হাত ছাড়া, আমার বোনের ভালো নেই, ঠিক আছে। তো উনি কথাটা বেশ কয়েকবার বলে, বাট হাতটা সরে না। তো এক পর্যায়ে বিরক্ত হয়ে উনি পিছনে ফিরে তাকান, লাইক বকা দেবেন না বরাবর, কিন্তু পিছনে ফিরে তাকিয়ে দেখেন যে কেউ নেই। তো উনি তো ভীষণ অবাক, লাইক এত কম সময়ে কি হয়ে চলে যাবে। তো উনি ওই রুমে গেলেন যেখানে ওনার ছেলে থাকে। তো দেখলেন যে ওনার ছেলে, মেয়ে এবং কাজের মেয়ে বসে টিভি দেখতেছে। তো উনি জিজ্ঞেস করলেন যে ও কি বারান্দায় আসছে একটু আগে? তো বললো যে না, তো ও তো এখানে আমার সাথে টিভি দেখছিল। তো জিনিসটা ওনার বোঝার বাকি রইল না, কজ বারান্দা থেকে ওই রুমে যেতে হলে আরো 2টা রুম ক্রস করতে হয়, এবং উনি যখন পিছনে ফেললেন তার আগ মুহূর্ত পর্যন্ত হাতটা ওনার কাঁধে ছিল। তো এই ঘটনার আপনার একটা সূত্রপাত বলতে পারে আমরা লাইক এই বাড়িতে আপনার বেশ কয়েক বছর আগে 5তলা ছাদ থেকে 10 থেকে 12 বছরের একটা ছেলে খেলতে যে আনফরচুনেটলি পড়ে মারা যায়। আচ্ছা। তো এরপর থেকে নাকি অনেকেই ওই ছেলেটাকে ওই বিল্ডিং এ দেখতে পারে, এবং ছেলেটা কারো কখনো ক্ষতি করেনি। তো জিনিসটা হচ্ছে, এবং ইভেন এখনো নাকি রাত হলে ওই বিল্ডিংটা ভূমিকম্পের মতো কাঁপে। এটা আমরা না, বাকি বাসিন্দারা ফিল করে। এবং রাত হলে লাইক ছাদে খেলাধুলা, দৌড়াদৌড়ি, ধূপধাপ বিভিন্ন শব্দ হয়। এছাড়া টুকটাক বিভিন্ন লাইক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। তো সবচেয়ে অনেক নড়া যে ঘটনা ছিল সেটা ছিল এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঈশান নোয়াখালী থেকে আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন লিওন আহমেদ কুড়িগ্রাম থেকে, তিনি শুনছেন। তৌফিক ইহসান আমাদের সঙ্গে আছেন গোপালগঞ্জ থেকে, তিনি শুনছেন। পারভেজ আমাদের সঙ্গে আছেন। এমডি সাইল আলী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুজাহিদ পিয়াল, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিলেট থেকে সিহাব আহমেদ, এম আই আহমেদ আছেন আমাদের সঙ্গে, আসিফ আছেন আমাদের সঙ্গে, সাইফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন আশরাফ সাব্বির তারিন, এছাড়াও শাহিনুর রহমান শিহাব আমাদের সঙ্গে আছেন আদনান ফারাবি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, ডি আর অর্পণ, এছাড়াও এস কে নাসিম আমাদের সঙ্গে আছেন, এমডি গফফার আছেন আমাদের সঙ্গে, আশরাফ সাব্বির, আচ্ছা
আবারও লিখেছেন শাইকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, বহুদিন পরে শুনছেন, খুব ভালো লাগছে। জিহাদ হাসান আছেন আমাদের সঙ্গে আছেন এমডি নাইম, এছাড়াও আছেন ডিএইচ নবীর, আমাদের সঙ্গে আছেন হেনরি মিল্টন, ফয়সাল আহমেদ বাগেরহাট থেকে আছেন, আরিয়ান খান আমাদের সঙ্গে আছেন। আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানেও অনেকে আছেন, এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মহিউদ্দিন আহমেদ আছেন, লাস্ট স্টোরি ওয়াজ অ্যামেজিং আমাদের সঙ্গে লিখেছেন হাসানুজ্জামান, এবং আজকের ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগছে তার কাছে। মহিউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি রেশাদ খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর এন রাফি, কামরুল হাসান জিকো আমাদের সঙ্গে আছেন, মাসুম জেবিন আমাদের সঙ্গে আছেন, পিয়াল, এছাড়াও তারিকুল ইসলাম মৃধা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন এমডি সাহেল আলী, সিলেট থেকে আছেন তিনি আমাদের সঙ্গে আছেন আহসান, আমাদের সঙ্গে আছেন আহসান ইসলাম হৃদয়, এমডি আরাফাত ইসলাম ইমরান আমাদের সঙ্গে আছেন পিয়াল হাসান রিফাত, আমাদের সঙ্গে আছেন আলদিন আশরাফ খান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তন্ময় গাইন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কিকাত সবুজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি উপল কুমার রয়, এছাড়াও আশিক আছেন আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, এবং ফুল ভলিউম দিয়ে অনেকেই শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন অনেকেই, এবং জানাচ্ছেন যে তারা রেডিও ফুর্তির সঙ্গে আছেন, এবং আমি মনে করি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, এবং পুরোটা সময় আপনাকে অনেক চমৎকার ঘটনা আমরা উপহার দিতে পারবো। তো এই মুহূর্তে যেটা করতে চাই সেটা হচ্ছে একটা ছোট্ট অডিও ক্লিপ, তেমন ভয়ের কিনা জানি না, তবে এই যে স্কুল নিয়ে আমাদের অনেক ধরনের আমাদের অডিও ক্লিপ না, আমাদের সঙ্গে আছে একটা ছোট্ট ইমেল, যে স্কুল নিয়ে আপনাদের অনেক ধরনের কথা শুনি আমরা, অনেক স্কুলের অনেক ঘটনা ঘটে। তো সেই ঘটনার পেছনে কোন ঘটনা থাকে, একটা মানে শুধুমাত্র দেশেই ঘটনা, দেশের বাইরেও ঘটে। এবং আমাদের যিনি লিখছেন তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, হোপ ইউ আর ডুইং ওয়েল, আই এম বিগ ফ্যান অফ ভূত এফএম and I try not to miss any episode. My name is Nishi, not real name. I am from Sydney, Australia. I'll never forget 20th March 2018 because that's the first time I experienced something myself. It's a short incident, but I experienced it so I thought maybe why not send it to you. জানি না হ্যালুসিনেশন ছিল নাকি ভুল শুনেছিলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এটা আপনাদের জন্য একটা কোয়েশ্চেন, যে এটাকে উনি আসলে, আমি এই ঘটনাটা ভয়ের না, আগেই বলে দিচ্ছি, ঘটনাটা একটু অদ্ভুত, এবং আপনার কাছে কি মনে হয় এটাকে হ্যালুসিনেশন ছিল নাকি সত্যি ছিল, সেটার জন্যই, সেই প্রশ্নটা রাখার জন্যই আমি আপনাকে ঘটনা শোনাচ্ছি। তো লিখছেন যে সরি নাও ফর রাইটিং ইন বাংলা ইন ইংলিশ। তো লিখেছেন আমি ক্লাস 12-এ পড়ি একটি পাবলিক স্কুলটার ভৌতিক কিছু ঘটনা আছে, বাট সেগুলোয় পরে যাব। সব দিনের মতো একদিন লাঞ্চ ছিল আমাদের, এবং লাঞ্চ করিডোর গুলোতে স্টুডেন্টদের যাওয়া মানা। আমরা আর্টের জন্য কিছু ছবি প্রিন্ট করা দরকার হওয়ায় আমি আমার টিচারকে বলি যে আর্ট রুমটা খুলে দিতে। তো আর্ট রুমের বর্ণনা একটু দিয়ে দিই, যে মেইন রুমটায় সব স্টুডেন্ট বসতো, এন্ড বোর্ড রুম ছিল একটা, এন্ড ওই রুমের ভেতরে আরো দুইটা ছোট রুম ছিল। একটা ছোট রুমে কতগুলো কম্পিউটার ছিল, এবং ওই রুমটাতে এসি আছে। সো আমার মিস ডোর খুলে দেয়, এসি ছেড়ে দেয়, দেন মিস মেইন ডোরটা ক্লোজ করে চলে যায় যেন অন্য স্টুডেন্ট না ঢোকে। আমি কম্পিউটার রুমে বসে আমার কাজ শুরু করলাম। আফটার ফিউ মিনিটস আমি হাসাহাসির শব্দ শুনতে পেলাম। ভাবলাম মনে হয় রুমটা কোনায় অ্যান্ড রাস্তা থেকে শব্দটা আসছে প্রবাবলি। বলে রাখা ভালো যে আমি ক্লিয়ার হাসি শুনি নাই, বিকজ এয়ার কন্ডিশনারের শব্দের জন্য। সো আমি সবকিছু মানে এত ক্লিয়ার ছিল না ফার্স্টে। দেন আমি এয়ার কন্ডিশনারটা কমাই দিয়ে আবারও ব্যাক টু ওয়ার্ক। সাডেনলি আমি শুনতে পাই কেউ মনে হয় মেইন রুমে চেয়ার নড়াচ্ছে, অ্যান্ড মনে হচ্ছে অনেক স্টুডেন্ট রুমের মধ্যে আছে। আমি উঠে গিয়ে দেখি কেউ নাই, অ্যান্ড বাইরে দরজা খুলে চেক করে দেখি যে কেউ নেই। এবার বসলাম, এবং স্ট্রেট 10 মিনিটস আনটিল দ্য নেক্সট ক্লাস বেল এই শব্দটা হতেই থাকে কন্টিনিউয়াসলি। আমি তারপর উঠে চলে যাই।
এই ছিল আমার ঘটনা বেসিক্যালি। তো এই যে ক্লাসরুমের পাশ থেকে শোনা, রাস্তার শব্দ না, ভেতরে কেউ নাই, তারপরে ক্লাসের শব্দ শোনা, এই জিনিসটা আমি এই ঘটনাটা কেন শেয়ার করলাম সেটা আমি আপনাকে একটু বলি। উনি বলছেন যে আমার স্কুলের একটি কাহিনী আছে। আমাদের অনেক স্কুল অনেক পুরনো, অনেক আগে, অলমোস্ট 20 ইয়ার্স আগে একদিন কয়েকটা ফ্রেন্ড হাইড অ্যান্ড সিক খেলছিল, অ্যান্ড তখন একটি বাচ্চা ফায়ার প্লেসে লুকায়। বাচ্চাটি নাকি ফায়ার প্লেসের ভেতরে উঠে যায় এবং তাকে মানে কে যেন আগুন ধরিয়ে দেয়, এবং এটা শোনা কাহিনী। এবং সব টিচাররা বলে যে তার জন্য আমাদের স্টেজের পেছনে একটি ফায়ার প্লেসের টাইপের বানানো হয়েছে টু রিমেম্বার দ্যাট স্টুডেন্ট। আমি সব সুযোগ পেলে ওই ফায়ার প্লেসের ছবিটা পাঠাবো। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি আপনাদের অনেকে যারা নতুন শুনছেন তারা হয়তো জানেন না, পুরনো যারা শুনছেন তারা হয়তো জানবেন। সেটা হচ্ছে, আমি একটা বাসায় থাকতাম এবং সেই বাসায় একটা সময় একদিন আমি একাই থাকতাম, এবং সেখানে আমি একদিন অফিস থেকে ফিরি, এবং অফিস থেকে ফিরে দেখেছি ইলেকট্রিসিটি নেই, এবং আমি আমার দরজা খুলতে যাব ঠিক সেই মুহূর্তে, ঠিক যেরকম উনি বর্ণনা দিয়েছেন সেরকম আমি দেখতে পাচ্ছি যে বাড়ির ভেতরে অনেক আওয়াজ হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে কেউ যেন কিচেন থেকে, আমার পাশে কিন্তু আমি আবারও বলছি যে একাই থাকতাম, যে কিচেন থেকে খাবার জিনিসপত্র নিয়ে কেউ ভেতরে ঢুকছে, ডাইনিং স্পেসে আসছে, এবং ডাইনিং স্পেসে খাবার মানে সাজানো আছে, অনেক লোকজন ডাইনিং স্পেসের বসা, এবং তারা হাসাহাসি করছেন, খাওয়া দাওয়া করছেন, নিজেদের মধ্যে গল্প করছেন। কিচেন থেকে আবারও খাবার আসছে, পানি ঢালার শব্দ, মানে কাঁটা চামচ, তারপরে এমনিতে প্লেটে চামচ নাড়ার শব্দ, মানে একটা উৎসব চলছে এরকম একটা অবস্থা। এবং আমি দরজাটা খুলতে যাব তার আগ মুহূর্তে আমি এরকম সাউন্ড পাই, এবং অনেকক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে একবার আমার ফ্ল্যাটে, একবার পাশের ফ্ল্যাটে কান লাগিয়ে শুনি যে শব্দটা আসলে কোথা থেকে এসছে। এবং আমি এখনো পর্যন্ত সেই শব্দের রহস্য জানি না। আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে যাই, এবং আমি বাসায় তখন খাওয়া দাওয়া করতাম না, বাইরেই খেতাম, এবং আমি নিচে নেমে যাই, এবং নিচে নেমে গিয়ে আমি একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াই, এবং ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত সেখানে অপেক্ষা করি। এবং ইলেকট্রিসিটি আসার পরে আমি যখন বাসায় উঠি এবং দরজার সামনে আবারও কান পাতি, তখন সবকিছু চুপচাপ। তো এই যে এই ব্যাপারটা, আপনি কখনো এরকম ধরনের কোনো ঘটনা ফেস করেছেন কিনা, যে হঠাৎ করেই কোন একটা জায়গায় শোরগোল শোনা যাচ্ছে, মানুষ নাই কিন্তু শোরগোল, মানুষ নাই কিন্তু অনেক শব্দ, অনেক হাসাহাসি বা এরকম কিছু? এইগুলোর রহস্য কি? এগুলো কি হ্যালুসিনেশন? ইলেকট্রিসিটি চলে গিয়েছিল বলেই কি আমি জাস্ট এরকম ভুল শুনেছিলাম? আমার কি ঢোকার আগে কোন একটা ভয় পেয়ে গিয়েছিলাম, সেই জন্য এরকম শব্দটা শুনতে পেয়েছিলাম? এটা আমি নিজের কানে শুনেছি, তাই না? নাকি অন্য কোনো ব্যাপার ছিল? ঠিক একইভাবে উনিও ক্লাসরুমে যে শব্দটা শুনেছেন সেটা কি তার হ্যালুসিনেশন ছিল? একা ছিলেন বলেই কি ওই পাশ থেকে শব্দটা আসছিল? নাকি আপনার মনে হয় যে না, এই ঘটনাটা আসলেই সত্যি, ওইখানে আসলে কিছু একটা ছিল বলেই এরকম ঘটনার সম্মুখীন তিনি হয়েছেন? জানিয়ে দিন আমাদেরকে। এবং আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আমাদেরকে যদি ফেসবুকে আপনারা কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.fursty। আমাদের সাথে যদি আপনি ইমেইলের মাধ্যমে আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে চলে যান bhfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। যদি আমাদের আরজে রাসেল ফেসবুক পেজ যেটা রয়েছে সেখানে যদি যেতে চান তাহলে চলে যান www.facebook.com/bhfm.russell। আমার নামের স্পেলিংটি হচ্ছে RUSSELL। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন একটা ছোট বিরতির পরে আবারও নতুন আরো একজন অতিথি আছেন, তার ঘটনা নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, রেড এফএম এন্ড টু ফুর্তি। Booth FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, রেড এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বুথ এফএম এ, এবং আশা করছি পুরোটা সময় এনজয় করছেন আমাদের আজকের এই প্রোগ্রামটা। আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। আপনি আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর জানাবেন যে কোথা থেকে এসেছেন। একটু কাছ থেকে বলতে হবে মাইক্রোফোনে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুন, মিরপুর থেকে আসছি। জি, আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী বলার জন্য। যে আপনি তো দীর্ঘদিন মাদ্রাসায় ছিলেন, সেই মাদ্রাসাতে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা আপনি বলুন। জি।
এটা আমার 2007 সালের ঘটনা আর কি। 2007 সালে যখন মাদ্রাসায় আমি লেখাপড়া করি, নতুন একটা মাদ্রাসায় সিলেটে ভর্তি হলাম রমজানের ঈদের পরে। দেখা যাচ্ছে ভর্তি হওয়ার পরে আমার সাথে যে এক রুমে আমরা 3 জন থাকতাম, তার মধ্যে একজন আমার পাশেই থাকতো, আরেকজন আর কি বিপরীত সাইডে থাকতো। দেখা যায় ওই লোকটা মূলত মানুষ ছিল না, এটা আমি জানতাম না, কিন্তু উনি সম্পূর্ণ মানুষ রূপেই ছিল। তার নাম যেটা মাদ্রাসার এন্ট্রি খাতায় ছিল আলম নামে। সে আমার সাথেই থাকতো, সবসময় কথাবার্তা মানুষের মতোই বলতো, সবসময় চলাফেরা করতাম, স্বাভাবিক ছিল। দেখা যায় কোরবানি ঈদ পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিকই চলাফেরা করছে। কোরবানি ঈদের পরে যখন আমরা ছুটির পরে আবার মাদ্রাসায় যাই, তখন থেকেই ব্যতিক্রম কিছু দেখা দেওয়া শুরু করছে। আচ্ছা, দেখা যাচ্ছে সে রাত্রে বেলায় আমরা সাধারণত 12:30টায় শোয়ার জন্য বিছানা করে ঘুমাইতাম। 12টা-1টা পর্যন্ত সে বিছানায় থাকতো। 1টার পরে হঠাৎ করে চলে যেত, বাহিরের কথা বলে চলে যেত। কিছুদিন আমি তেমন কোনো কিছু জিজ্ঞাসা করি নাই। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কোনোদিন ফজরের আজান দিলেও বিছানার মধ্যে আসতো, বলতো বাইরে কাজ ছিল বা ওই তার ভালো লাগতেছে না ভিতরে, এই জন্য আর কি। লাস্ট পর্যন্ত আমি মনে মনে ভাবলাম যে যে কোনো একটা রহস্য আছে, রহস্যটা জানার জন্য আমি তার একটু পিছু নিলাম। হঠাৎ একদিন শুক্রবার ছিল, আমাদের রুমে যে তৃতীয় আরেকজন ছিল উনি বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে সে যখন 1টার দিকে সে বিছানা থেকে উঠে বাইর হলো, তখন আমি তার পিছু পিছে আর কি একটু দূরে থেকে তার জিনিসটা ফলো করতে চাইলাম, যে আচ্ছা, সে কোথায় যায় কি করে। তো সে দেখলাম তখন মসজিদ ছিল, মসজিদের ছাদের উপরে উঠলো। তা আমিও ধীরে ধীরে ছাদের উপরে যাওয়ার জন্য চেষ্টা করলাম, দোতলায় গেলাম। দোতলা যাওয়ার পরে গিয়ে দেখলাম যে ছাদের যে গেট আছে, গেট তালা লাগাই। আচ্ছা, তখন ওইখান থেকে আবার ফিরে আসলাম। আইসা মাদ্রাসার যে বারান্দা ছিল, বারান্দা দাঁড়ায় রইলাম যে সে কোথায় গেল। আমি দেখলাম মসজিদের সিঁড়ি দিয়ে উঠতেছে, কিন্তু ওইখানে গিয়ে দেখি মসজিদের যে ছাদে ওঠার গেটটা তালা লাগাই। হুম হুম, তাহলে গেল কোথায়? মনের মধ্যে একটা সন্দেহ জাগলো। এরপরেও পুরোপুরি যেহেতু ঠিক কোনটা সেটা ভাবতে পারি নাই, বিদায় আর কোনো কিছু করলাম না। আবার আমি এসে ঘুমাই গেলাম। যখন দেখি ফজরের আজান হচ্ছে, তখন আবার সে দরজা খুলে রুমে ঢুকতেছে। জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলাম, বাইরে ছিলাম। আমিও বাইরে গেলাম, না আমি দোকানের দিকে চলে গেছিলাম। যাক ওই দিন এগুলো আপনি সব নিজের চোখে দেখা? হ্যাঁ, আপনার নিজের একদম নিজের চোখে দেখা? একবারে আমার সাথে এইসব। আপনি কি এখনো মাদ্রাসায় পড়েন? না, এখন লেখাপড়া মোটামুটি শেষ, দাওরা হাদিস শেষ করছি, এখন একটা কাজ করতেছি, আচ্ছা, ব্যবসা করতেছি আর কি। পরের দিন আবার আমি মনে করলাম যেহেতু আমার মনের মধ্যে একটা বাড়ি লাগছে জিনিসটা, হুম হুম, আমার যতক্ষণ শিওর না হয়েছে ততক্ষণ কাউকে বলবো না, আর আমি জিনিসটা চেষ্টা করব। পরে 2-3 দিন যায়, সম্পূর্ণ সবকিছু ভালোই যেতেছে। হুম হঠাৎ একদিন বিছানা শুয়ে আছে, তখন শীতের দিন, হুম, হুম, বিছানার মধ্যে আমরা সবাই কম্বল গায়ে দিয়ে আর কি বিছানার মধ্যে শুয়ে আছি। হঠাৎ করে দেখি তার বিছানাটা একবারে সমান। যেরকম একটা মানুষ থাকলে বিছানাটা যতই কম্বল দেখ আর লেপ দেখ একটু উঁচু থাকে, মানুষ যেহেতু আছে, হুম, কিন্তু সে শুয়ে আছে জাস্ট তুষকের মতোই দেখা যাচ্ছে, আর উঁচু কোনো কিছু দেখা। তখন আমি আর কম্বলটা উঠাই দেখি সে বিছানায় না, সে বিছানায় নাই? নাই। আচ্ছা, কিন্তু সে যে বাইর হয়েছে তাও আমি লক্ষ্য করিনি, হুম হুম, বা বাইর হইলে তো অবশ্যই দরজা খুলতে হবে, দরজা বন্ধ ছিল? দরজা বন্ধ ছিল। আচ্ছা, আমি নিজেই দরজা লক করছি। তখন আমার মনটা খুব ভীত হয়ে গেল হুম হুম, যে এই কি, এই আসে এই যা, কোথায় যায় না যায় কোনো কিছু আমি বুঝতে পারতেছিলাম। তখন মনে মনে চিন্তা করলাম যে আমি আরেকজনের সাথে শেয়ার করব বিষয়টা। হুম হুম, আমি তাকেও বলি নাই যে তুই কোথায় যাস না যাস, এই বিষয়ে আমি হুজুরকে বলবো বা আমাদের অন্য ছাত্রদেরকে হুম বলবো। হুম, না বলাতে সে পরের দিন সকালে আমরা পড়ার জন্য বসছি, আমার পায়ে ধরতেছে
যে ভাই তুই যে চিন্তাটা করছস এটা থেকে বিরত থাক। আপনি বলেন নাই, কিন্তু আপনার চিন্তা সে না, বুঝতে আমি পেরেছে। বলি নাই তাকে, আমি আমার মনের ভিতরে রাখছি। হুম, হুম, যদি জিনও হয়ে তা যাই হোক, হুম, হুম, আমার বলার দরকার নেই, আমি অন্যভাবে আগাইতেছি আর কি। হুম, হুম, তখন সে আমার পায়ে ধরে বলতেছে যে তুই ভাই যাই দেখছস না দেখছস তুই কাউকে বলতে পারবে না, ওয়াদা দে। হুম, আমি বলি না, আমি তো কোনো কিছু দেখি না বা কোনো কিছু বলার তো আমার কোনো ইয়া নাই, হুম, তাহলে কিসের ওয়াদা দিবি? না, ওয়াদা দে, বলতে পারবে না। হুম, হুম, পরে মোটামুটি বললাম যে না আচ্ছা ওয়াদা দিলাম, বলবো না। তো এরপরে আবার সে ওই ঘটনাগুলো দেখা যাচ্ছে তার বিছানার মধ্যে সে বিড়াল আনে, হুম, বাইরে থেকে বিড়াল নিয়ে আসে, হুম, বিড়াল নিয়ে আসে, বিড়ালে আদর যত্ন করে একসাথে ঘুমায়। হুম, দেখা যায় কোনোদিন বিড়াল নিয়ে আবার বাইর হয়ে যায়, তখন তার কাপড় চুপড় যা আছে সব হুম, বিছানার উপরে রেখে গেছে। আচ্ছা, মানে পরনে যে কাপড়টা ছিল ওইটা পর্যন্ত তার বিছানায়, আচ্ছা, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায় না। আমি এরকম একদিন দরজায় দাঁড়িয়ে রয়েছি যে আজকে কখন আসে আমি দেখব। আমি হয়তো ছোট থেকে একটু ভয় কম করি, হুম। আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, জি। সুতরাং হ্যাঁ। ভয় কম করি। তো আরেকদিন আসলো একটা বিড়াল, দৌড় দিয়ে ঢুকলো, আমি দেখলাম জাস্ট বিড়াল আসছে। বিড়াল আসার পরে আমি বিড়ালটা যখন আটকানোর জন্য দরজাটা লাগাই দিলাম, যে বিড়ালটা যেহেতু রুমের ভিতরে ঢুকছে তুই বিড়ালটা আটকে। তো আমি ওদিক দিয়ে দরজা লাগাইলাম, সাথে সাথে সে বিড়াল নেই, ওই মানুষ আলম। হুম, 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 তে আমার মনের মধ্যে ওই দিন একবারে পুরা দমে একটা ভয় শুরু হয়ে গেল। তখন আমি বললাম ভাই তুই এই রুমে থাক, আমি পাশের রুমে আমাদের আরেক ক্লাস ভাই আছে, ক্লাসমেট, ওদের সাথে থাকি, আমার ভালো লাগতেছে না একা একা এখানে থাক। আচ্ছা আচ্ছা, ওই রুমে গিয়ে থাকো, সমস্যা নেই। তো সে আমার সাথে ভালোই ইয়া হইতো, মিল খাইতো সব জায়গায়। সে আমাকে নিয়ে যেত, দেখা যায় সিলেটে পড়তাম তো, যে মাদ্রাসাটা ছিল ওই মাদ্রাসার আশপাশ পাহাড়ের অভাব নেই, অনেক পাহাড়। দেখা যায় বিকালবেলা আমরা ঘুরতে যাইতাম, সে বলতো এখানে বসো আমি একটু আসতেছি 1 মিনিটের জন্য। 1 মিনিটে গিয়ে সে অনেক ফুল নিয়ে আসতো, আপেল নিয়ে আসতো, অনেক কিছু নিয়ে আসতো, যা 1 মিনিট না ওই টিলা থেকে 20 মিনিটেও আনা সম্ভব না। আচ্ছা, তো এইভাবে অনেক দিন গেছে, যেহেতু তার সাথে ওয়াদা দেওয়া বিদায় আমি কাউকে কিছু বলতে চাইছিও না বা বলিও না। তো নেক্সট আরেকদিন আরো কিছু ঘটনা দেখা যাচ্ছে যে আমি তা আমার জিনিসপত্র যেগুলো রাইখা যায় এগুলো আইসা ঠিক মতো পাই না, নাড়ে চাড়ে নিয়ে যায়, এই করে মানে সেই করে। তারপরে কি হলো? ওনার সাথে আর দেখা হয় না আপনার? না, উনি আছে আমার রুমেই আছে। আচ্ছা, তে এখন অনেকদিন আবার গ্যাপ হয়ে যায়, ওই আগের মতো না, এখন আবার মানুষের মতো চলাফেরা করতেছে। এখন সে মাত্র মানুষের মতো চলাফেরা করছে, এবং এখন সে আগের মতো। আবার কিছুদিন মানুষের মতো চলাফেরা এবং করছে। এটা কি শুধুমাত্র আপনি দেখতে পান নাকি আরো অনেকে দেখতে পেতেন? না, আমি দেখতে পাইতাম, পরে আরেকজনকে শেয়ার করলাম, সেও বিষয়গুলো খেয়াল করছে, হুম, সেও এরকমই দেখতে পাইছে। আচ্ছা। তো আপনি যে বলছেন যে রুমের মধ্যে সাপ, জি। হ্যাঁ, এইটা পরে আরেকদিন সাপ, কোনো সময় ধরেন বিড়াল। আমাদের যে 6 মাস পর একটা পরীক্ষা হয়, হুম, ওই পরীক্ষার ছুটির পরে আবার গেলাম। যাওয়ার পরে সে আর আমি একা, আর কেউ ছিল না, আমরা দুইজনে। হুম, তো ছুটি কাটাই গেছি, প্রায় 10 দিন ছুটি কাটাই গেছি। আগের যে ভয় ভীতি গুলা ছিল তেমন ভয় ভীতি গুলা নাই। এরপরে আমি শুয়ে আছি, হঠাৎ করে দেখি সাপ উঠতেছে আর কি, ওয়ালের মধ্যে হুম, হুম, সাপ হাঁটতেছে। তো আমি তাড়াতাড়ি উঠে লাইট দিলাম, লাইট দিয়ে দেখি সাপ, বাস্তবে সাপ দেখা যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি দরজা খুললা পাশের রুমের লোকজন ডাকতে গেলাম, আসে দেখি নাই, নাই। ওই ছেলে আলম বসে আছে। সে এখন কোথায় আছে? সে এখন এরপরে কথা হলো, আমরা যখন দাওরা দিচ্ছে লাস্ট বছর যখন, তখনও সে আমাদের সাথে আছে। ঘটনাক্রমে যখন আমাদের লাস্ট পরীক্ষা আর কি, যেটা দাওরা দিস এর পরীক্ষা লাস্ট, ওই পরীক্ষার আগে তার বিষয়টা আমি না অন্যদের মাধ্যমে জানাজানি হয়ে যায় কিছু একটা। তখন কি হয়? তখন সে হঠাৎ করে উধাও হয়ে যায়, তাকে আর পাওয়া যায় না। তাকে আর পাওয়া থ্যাংক যায় ইউ না। ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।